তোমার নাম কি? সাকিব চমকে উঠে তাকালো। সামনের দিকে সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে ভার্সিটির নোটবুক, মুখে মিষ্টি হাসি। সাকিব, সাকিব হাসান। নতুন তো, চিন্তা করো না। ভার্সিটিতে নতুনরা একটু ভয় পায়, এটাই স্বাভাবিক। আমি রিহা আক্তার, তোমার সিনিয়র। কোনো সমস্যা হলে আমাকে জানাবে, ওকে? সাকিবের মুখে কোনো উত্তর নেই, শুধু মাথা নেড়ে সাই দিল। এত সুন্দর একটা মেয়ে তার সামনে কিভাবে কথা বলে? কিছু বলার আগেই রিহা চলে গেল। এরপর থেকে সাকিবের দিনগুলো কেটে যায় রিহাকে দেখার অপেক্ষায়। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তার মন সবসময় রিহার চারপাশেই ঘুরতে থাকে। সে বুঝতে পারছে তার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে, একটা ভালো লাগা, কিন্তু সেটা বলার মতো সাহস নেই। কিভাবে বলি সে আমার সিনিয়র, এত সুন্দর, আর আমি তো শুধু একজন সাধারণ জুনিয়র। ক্লাসের পর ক্যান্টিনে গিয়ে বসার সময়ও তার মন সেই রিহাতেই পড়ে থাকে। একদিন লাইব্রেরি বই নিয়ে বসে আছে, হঠাৎই পেছন থেকে পরিচিত কণ্ঠে ডাক শুনল। এই যে সাকিব, কেমন আছো? সাকিব চমকে উঠল। রিহা তার সামনে দাঁড়িয়ে হাসছে, হাতে একটা বই। আমি আমি ভালো আছি। আপু, আপনি কেমন? ভালো। তুমি কি বই পড়ছো? একটু পড়াশোনা করছি ক্লাসের জন্য। ও, ভালো কথা। একদিন চা খাবে আমার সাথে? আমি তোমার সিনিয়র, নাকি আমার কথা ফেলবে? সাকিব ভেতরে ভেতরে রীতিমতো পাথর হয়ে গেছে। সে ভাবতেই পারছে না রিহা এমন প্রস্তাব দিল। এটা সত্যি বলছে নাকি মজা করছে? তবু সে সাহস করে বলে, ঠিক আছে আপু, চা খাবো। ক্যান্টিনে রিহার সাথে বসে চা খাওয়ার সময় সাকিব এতটাই নার্ভাস ছিল যে চায়ের কাপে ধরতে হাত কাঁপছিল। রিহা সেটা দেখে হেসে বলল, তুমি এত নার্ভাস কেন? আমি কি খুব ভয়ঙ্কর? না না, আপনি তো খুব ভালো। আমি ভালো, ঠিক আছে, তবে মনে রেখো সিনিয়ররা কিন্তু ভয়ঙ্করও হতে পারে যখন তারা চায়। সাকিব মনে মনে হাসল, কিন্তু সে বুঝতে পারলো রিহার সাথে প্রতিদিন কথা বলার ইচ্ছা আরো বাড়ছে, কিন্তু মনের কথা বলতে এখনো তার সাহস হচ্ছে না। সাকিব তার জীবনের সবচেয়ে অদ্ভুত দিনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল। রিহা আক্তারের মতো একজন সিনিয়র আপু, যিনি সবাইকে সহজে কাছে ঘেঁষতে দেন না, হঠাৎ করেই তার প্রতি এতটা আন্তরিক হয়ে উঠলেন কেন? প্রতিদিন ভার্সিটিতে ঢোকার পর থেকেই রিহাকে দেখার জন্য সাকিবের হৃদয় একদম দৌড়াতে থাকে। যদিও সে মুখে কিছু বলতে পারে না, তার মনের ভেতর প্রতিনিয়ত একটা যুদ্ধ চলে। কিন্তু যতই সে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে, ততই রিহার প্রতি আকর্ষণ যেন আরো গভীর হয়ে যায়। দিনগুলো ধীরে ধীরে এগিয়ে যায়। প্রতিদিন ক্লাসের পর রিহা আর সাকিব ক্যান্টিনে দেখা করে। রিহা প্রতিবারই সাকিবকে একটু বেশি কাছে টেনে নেয়। সাকিব ভাবে, সে কি আমাকে পছন্দ করে, নাকি এটা শুধু তার বন্ধু হয়ে থাকা, কিন্তু কিছুতেই মনের কথাগুলো বলতে পারে না। একদিন সাকিব লাইব্রেরি বসে আছে, রিহা হঠাৎ এসে তার পাশের চেয়ারে বসে পড়ল, হাতে তার একটা নোটবুক আর পেন্সিল। সাকিব কিছুটা অবাক হয়ে তাকালো। কি দেখছো সাকিব, পড়ছো না? হ্যাঁ, পড়ছিলাম তো। তাহলে চুপচাপ কেন? তুমি তো এমন নীরব হয়ে থাকো সব সময়। তোমার কিছু বলার আছে মনে হয়, তাই না? কি বলবো? আমি কি বলবো যে আমি তোমাকে খুব পছন্দ করি? এটা বলার মতো সহজ না। রিহা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে মনে মনে হাসছে, যেন বুঝে গেছে সাকিব কি ভাবছে। আচ্ছা শোনো, আমরা আজ বিকেলে ভার্সিটির কফি শপে যাব। ওখানে আমার কিছু বন্ধু আসবে, তুমি আসবে? আপনার বন্ধুরা? আমি মানে কেন? তুমি কি আমার বন্ধু নও? সাকিবের মুখের কথা হারিয়ে গেল। সে কেবল মৃদু হাসি দিয়ে মাথা নাড়ল। বিকেল বেলা সাকিব কিছুটা দ্বিধা নিয়ে কফি শপে গেল। সে ভাবছিল ওখানে গিয়ে কি করত। রিহার বন্ধুরা হয়তো মজা করবে আমার উপর, অথবা আমি হয়তো ব্যাকআপা দেখাবো, কিন্তু কিছুতেই সে নিজেকে আটকাতে পারল না। মনে হচ্ছিল রিহা তাকে ডেকেছে আর সে যাবেই। কফি শপে গিয়ে সে দেখল রিহা একদম মাঝখানে বসে আছে, তার পাশে দুইজন মেয়ে এবং তিনজন ছেলে বসে আছে। সাকিব একটু ভয়ে ভয়ে ঢুকল। রিহা তাকে দেখে একদম উজ্জ্বল হাসি দিল। এই যে সাকিব, এখানে এসো, বসো।
সাকিব অনেকটা কুণ্ঠিত হয়ে গিয়ে রিহার পাশে বসলো। তার ভেতরটা শূন্য শূন্য লাগছিল। রিহার বন্ধুরা সবাই খুব জোরে হাসছিল আর মজা করছিল। সাকিব মাঝে মাঝে হাসি দিচ্ছিল, কিন্তু তেমন কিছু বলার সাহস পাচ্ছিল না। হঠাৎ রিহার এক বন্ধু, নাম তাহসিন, বলে উঠল, তুমি তো অনেক চুপচাপ সাকিব ভাই, ভার্সিটিতে নতুন তাই না? হ্যাঁ, নতুন। তুমি কিন্তু বেশ মেধাবী দেখাচ্ছ। রিয়া আমাদের অনেক গল্প করেছে তোমার সম্পর্কে। এই কথা শুনে সাকিবের মাথা ঘুরে গেল। রিহা আমার সম্পর্কে গল্প করেছে? সে কি কিছু জানে আমার মন নিয়ে? হ্যাঁ, বলেছি সাকিব অনেক ভালো ছেলে, শুধু একটু বেশি লাজুক। সাকিব লজ্জায় প্রায় লাল হয়ে গেল। সে জানে না কিভাবে প্রতিক্রিয়া দিতে হয়। কেবল মৃদু হাসি দিয়ে বসে থাকলো। পুরো সময়টা তার মনে হচ্ছিল যেন তার হৃদয়ে ছিটকে পেরিয়ে আসবে। আর মনে মনে সে বারবার ভাবছিল, এই অনুভূতিটা কতদিন ধরে রাখতে পারবো। এর পরের দিনগুলোতে রিহা আর সাকিবের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। কিন্তু সাকিব জানে সে বন্ধুত্বের বাইরে আরো কিছু চায়। সে চায় রিহাকে জীবনের অংশ করতে। প্রতিদিন ক্লাসে কিংবা ক্যান্টিনে সে শুধু তাকিয়ে থাকে রিহার দিকে, কিন্তু মনের কথাটা আর বলতে পারে না। একদিন রিহা ক্যান্টিনে বসে আছে আর সাকিব এক কাপ চা নিয়ে তার পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ নীরব থাকার পর রিহা বলল, সাকিব, তুমি কি কখনো কাউকে মনের কথা বলেছো? সাকিব চমকে উঠল। এমন প্রশ্ন সে কখনো ভাবেনি, কিন্তু আজ যেন তার আর লুকানোর উপায় নেই। আমি মানে না, না, কখনো বলিনি। কেন বলনি? ভয় পাও নাকি? সাকিব কিছু বলতে পারছিল না। তার গলার ভেতর থেকে যেন শব্দ বেরোচ্ছিল না। তুমি তো অনেক ভালো ছেলে, সাহস করে একদিন না একদিন তোমার মনের কথাটা বলবে। আমি অপেক্ষা করব, জানো। সাকিব জানে তার সময় ফুরিয়ে আসছে। হয়তো রিহাও অপেক্ষা করছে তার মনের কথা শোনার জন্য, কিন্তু তবুও সে নিজেকে আটকে রাখে। না, সে ভাবে এখন না, এখনো সময় হয়নি। এভাবেই দিনগুলো কাটতে থাকে। সাকিব প্রতিদিন নিজের মনের সাথে লড়াই করে, কিন্তু এখনো প্রপোজ করার সাহস করে উঠতে পারে না। এরপর থেকে ভার্সিটিতে সাকিব আর রিহার বন্ধুত্ব সবার নজরে আসতে শুরু করলো। ক্লাসমেটরা প্রায় তাদের একসঙ্গে দেখতো, কখনো ক্যান্টিনে, কখনো লাইব্রেরি। এদিকে সাকিবের মনে চলছিল তীব্র দ্বিধা। সে জানে রিহার প্রতি তার মুগ্ধতা অনেক গভীর, কিন্তু মনের কথা বলার সাহসটা আজও করে উঠতে পারল না। একদিন ক্লাসের ফাঁকে সাকিবের বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে গল্প করছিল। তার বন্ধুরা তাসিন, আরিফ, শাকিল আর মতো সেখানে ছিল। ছেলেদের এই দলটা বেশ হাসি খুশি মজার সব কাণ্ড করেই দিন কাটায়। এই শোন সাকিব, আমি একটা জিনিস খেয়াল করছি। তুই আর তোর সেই সিনিয়র আফু রিয়া না, তোর দুইজন তো সারাক্ষণ একসাথে। ব্যাপারটা কি, কিছু চলছে নাকি? না না, কিচ্ছু না। সে তো আমার সিনিয়র, আর কিছু না। আমরাও জানি, সিনিয়র বলেই তো বেশি কাঁথে। রোজ তো দেখি ক্যান্টিনে তোদের একসঙ্গে বসে গল্প করতে। তোর ভাগ্য ভালো রে, সিনিয়র আপুরা এমন করে কখনো আমাদের দিকে তাকায়ও না। একবার তো রিহাকে ক্যান্টিনে দেখেছি, তোর দিকে তাকিয়ে মিষ্টি হেসে কিছু বলেছে। মেয়ে তোকে ঠিকই পছন্দ করছে মনে হচ্ছে। তোর যদি সাহস থাকে তো সামনে গিয়ে বল। আর কতদিন লুকিয়ে রাখবি? জীবনে সাহস দরকার ভাই। সাকিব কিছু না বলেই চায়ের কাপ নিয়ে বসে থাকলো। বন্ধুদের কথা শুনে তার মুখে কোনো উত্তর আসছিল না। মনে মনে ভাবছিল, সাহস তো করতে পারছি না, তবে কি সত্যি সে আমাকে পছন্দ করে? তবুও সে বন্ধুদের সামনে কিচ্ছু বলল না। অন্যদিকে রিহার বন্ধুদের দলেও ঠিক একই রকম আলোচনা চলছিল। রিহার ঘনিষ্ঠ বন্ধু সোনিয়া, নিশা আর তনিমা ছিল খুব মজার ছেলে মেয়ে, যারা সবসময় সবকিছু নিয়ে ঠাট্টা করতে ভালোবাসে। তারা প্রায় মজা করে বলতো যে রিহা তার জুনিয়রদের মধ্যে একজনকে বিশেষভাবে দেখছে। আচ্ছা রিহা, তুমি আর সেই সাকিব, তাদের মধ্যে কি চলছে? প্রায় দেখি ক্যান্টিনে গল্প করছো। কিছু না রে, ওর সাথে একটু কথা হয়, এই আর কি। তুই জানিস না রে, তুই যে তার সাথে ফ্লাটার করছিস তা আমরা বুঝতে পারছি। তুই জানিস ছেলেটা তোকে দেখে কেমন ভয় পায়। সাকিব তো মোটামুটি লাজুক টাইপের, তোর সাথে গল্প করার সাহস পেলেই হয়। তবে তুই যদি একটু সাহস দেখাস, ছেলেটা তো একদম মাটিতে পড়ে যাবে। তোমাদের মজা আছে তাই না?
আমিও জানি সে একটু লাজুক, তবে সে ভালো ছেলে, আর কিচ্ছু না। দেখি তুই আর কতদিন লুকিয়ে রাখতে পারিস। ক্লাসের শেষে একদিন সাকিব আর তার বন্ধুদের সাথে বসে তাসিন বলল, এই যে সাকিব, কবে বলবি? তুই তো জানিস মেয়ে তোকে ঠিকই পছন্দ করে। সামনে গিয়ে একবার সাহস করে বললে দেখবি সব সহজ হয়ে যাবে। আহা, আর কতবার বলবো, তেমন কিছু নেই। আমি এখনো ভাবছি। ভাবতে ভাবতে তো জীবন চলে যাচ্ছে। তুই কি সিরিয়াস না? তুই কি সত্যি তাকে পছন্দ করিস না? সাকিব মনে মনে জানে সে রিহাকে পছন্দ করে, কিন্তু বন্ধুদের সামনে সে কিছু বলতে পারছে না। কিছুদিন পর ভার্সিটিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো ক্যাম্পাস জুড়ে সাজানো গোছানো, আর সবাই বেশ উত্তেজিত। এই অনুষ্ঠানে সবাই কিছু না কিছু করতে চায়। রিহার দল মঞ্চে একটা নাটক করবে, আর সাকিবের বন্ধুরা কিছু গানের প্রস্তুতি নিচ্ছে। সাকিব গান গাইতে জানে না, তাই সে শুধুই দর্শক। তাসিন আর আরিফ মঞ্চের পাশে দাঁড়িয়ে আলোচনা করছে। শোন, এই অনুষ্ঠানে তোকে কিছু করতে হবে। তুই নাটক অংশ নে, রিয়া থাকছে, তুই তো রিয়ার সাথে মঞ্চে থাকবি। আরে না না, আমি নাটক টাটক পারবো না। দেখ, এটা তো চমৎকার সুযোগ। মঞ্চে রিয়ার পাশে দাঁড়িয়ে কিছু একটা করবি। মেয়ে তো তখন দেখবে তুইও তার মতো মেধাবী। একটু চেষ্টা করলেই হবে। সাকিব ঠিক জানে না কি করবে। সে মঞ্চে গেলে তার লজ্জায় কিছু বলার ক্ষমতাই থাকবে না। অনুষ্ঠানের দিন চলে আসে। ক্যাম্পাস একদম উৎসব মুখর, সবাই সেজে গুজে আসছে। মঞ্চ প্রস্তুত, সাকিবের দল গান গাইছে, আর মঞ্চের পাশে রিহা আর তার বন্ধুদের দল নাটকের জন্য প্রস্তুতি নিচ্ছে। সাকিব দূর থেকে রিহার মঞ্চে ওঠা দেখছে। তার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সাহস করবে কি করবে না সে কিছুতেই ঠিক করতে পারছে না। মোহিত এসে পিঠে একটা চাপড় দিয়ে বলল, এই শোন, এখন না গেলে আর কখন যাবি? তোর জন্য সুযোগ আছে, এবার বল। সাকিব তার মনে সাহস জড়ো করে কিছু বলতে যাবে, ঠিক তখনই মঞ্চে রিহার নাটক শুরু হয়ে গেল। নাটক শেষে রিহার চরিত্রকে দেখে সাকিব আরো মুগ্ধ হয়ে গেল, কিন্তু এবারও তার সাহস হয়নি কিছু বলার। অনুষ্ঠানের পরের দিন সকালে সাকিব লাইব্রেরি বসেছিল। হঠাৎ রিহা এসে তার পাশে বসে পড়ল। তার মুখে হাসি, কিন্তু চোখে একটু কৌতূহল। সাকিব, তোমার বন্ধুদের সাথে কেমন আছো? ভালো আছি আপু। তুমি কি অনুষ্ঠানটা উপভোগ করছো? তুমি তো মঞ্চে অংশ নাওনি। না, আমি মঞ্চের জন্য তেমন যোগ্য না। মঞ্চে না হোক, কিন্তু মনে করো তুমি সবসময় নিজের জায়গায় সেরা। একদিন তোমার সব সাহস হবে, আর তখন আমি দেখব তুমি কিভাবে মঞ্চে উঠবে। সাকিব কিছু বলতে পারে না, কিন্তু মনের ভেতরে কিছু একটা স্পষ্ট হয়ে ওঠে। কয়েকদিন ধরেই সাকিবের মনে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। রিহার সাথে তার কথোপকথনগুলো যেন বারবার মনে পড়ছে, বিশেষ করে লাইব্রেরিতে তার কথা। একদিন তোমার সব সাহস হবে, আর তখন আমি দেখব তুমি কিভাবে মঞ্চে উঠবে। এইসব ভেবে সাকিবের মাথায় একটাই চিন্তা ঘুরছে, তবে আসবে সেই দিন যখন সে রেহার সামনে সাহস করে তার মনের কথা বলবে। অথচ এই ভাবনার মাঝেই সাকিবের বন্ধুদের জীবন ঠিকই চলছে। তাসিন, আরিফ, সাকিব আর মোহিত তো সাকিবকে ছাড়তে নারাজ। তারা প্রতিদিনই রেহার প্রসঙ্গ টেনে এনে সাকিবকে মজা করে চালায়। ক্যান্টিনে একদিনের দুপুরের আড্ডায়, এই শোন সাকিব, রিয়া আপুর সাথে তো এখন তোমার ভালোই জমেছে। সব সময় তো তাকে দেখি তোমার আশেপাশে। একটা কথা বল, তুই কি তাকে সত্যি পছন্দ করিস, নাকি আমাদের এতদিন ধরে ভুল ধারণা? আরে না রে, তেমন কিছু না। সে আমার সিনিয়র ভালো বন্ধু, এই আর কি। বন্ধু? আচ্ছা আচ্ছা, আমরা বুঝছি। এখন বন্ধু তোকে এতদিন আমাদের থেকে আলাদা করে রেখেছে, সেটাও বুঝছি। তুই কি জানিস মেয়েটা ঠিকই তোকে পছন্দ করে? এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তুই যদি কিছু না করিস তাহলে তোর সামনে এসে কে জানিস সুযোগ নিয়ে নেবে। সাকিব এবার আর কিছু বলতে পারলো না। মনে মনে ভাবলো, বন্ধুরা ঠিকই বলছে হয়তো, তবে আমি কেন এমন সাহস পাচ্ছি না। এইদিকে রিহার দলেও চলছে এক ধরনের আলোচনা। সোনিয়া, নিশা আর তনিমা প্রতিদিনই রিহার সাথে সাকিবের বিষয়টা নিয়ে কথা বলে। রিহা, তোমার সেই জুনিয়র ছেলে সাকিব কিছু বলবে না ওকে? প্রতিদিন তোমার সাথে দেখা, আবার এমন ভাবে কথা বলে যেন কিছুই হয়নি।
তোর কি মনে হয় না যে ছেলেটা লাজুক হলেও তোর জন্য একটু কিছু ফিল করছে? ও আসলে একটু চুপচাপ টাইপের জানো তো, তবে আমি ওকে পছন্দ করি ভালো বন্ধু হিসাবে। ভালো বন্ধু? আহা, ছেলেটা তো পুরো প্রেমে ডুবে আছে, তুই বুঝতে পারিস না? আরে আমার কথা শোনো, আমি তার দিকে এমন ভাবে তাকাই না যেন সে আমার জন্য বিশেষ কেউ। তবে যদি সে কখনো নিজে থেকে কিছু বলে তবেই বুঝতে পারবো। আমি কি নিজে গিয়ে তাকে বলবো? একদিন লাইব্রেরি বিকেলের দিকে রিহা আর সাকিব হঠাৎ মুখোমুখি হয়ে গেল। চারিদিকে যেন একটা নিস্তব্ধতা, আর তেমন লোকও নেই লাইব্রেরি। রিহা বই খুঁজতে খুঁজতে সাকিবের দিকে তাকিয়ে হালকা হাসলো। সাকিব, এখানে এত চুপচাপ কেন? তুমি কি কোনো গুরুত্বপূর্ণ পড়াশোনা করছো? না, তেমন কিছু না। পড়াশোনা করছি একটু, কিন্তু মন বসছে না। মন বসছে না কেন? কোনো চিন্তা আছে? না মানে কিছু নয়। রিহা এবার কিছুক্ষণ সাকিবের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক ধরনের মায়া, আর সাকিবের মধ্যে কেমন অস্থিরতার সৃষ্টি করলো সেই দৃষ্টিটা। তুমি এমন অস্থির কেন সাকিব? তোমার চোখে একটা চাপা কষ্ট দেখি, কিন্তু তুমি কাউকে কিছু বলছো না। সাকিব জানে এবার আর চুপ থাকা যাবে না, কিছু একটা বলতেই হবে। সে জানে রিহা আসলে তাকে বোঝাতে চাইছে যে সাহস করতে হবে, কিন্তু কিভাবে বলবে সে? মাথা নিচু করে কিছুক্ষণের জন্য চুপ করে রইল, তারপর হঠাৎ উঠে দাঁড়ালো। আপু, আসলে একটা কথা বলবো, কিন্তু বলতে পারছি না। কেন, কি হয়েছে? তুমি বলতে চাইলে বলো, আমি শুনছি। সাকিব এবার একটা গভীর শ্বাস নিল, বলার চেষ্টা করছে কিন্তু যেন গলার শব্দ আটকে আসছে। এদিকে রিহা তার দিকে অপেক্ষায় তাকিয়ে আছে। ঠিক তখনই লাইব্রেরির দরজার কাছে কয়েকজন ছেলে এসে ঢুকল। তারা ছিল রিহার ক্লাসমেট, আর তাদের মধ্যে একজনের নাম ইফতেখার। ইফতেখার একটু রূঢ় আর দাম্ভিক স্বভাবের। সে রিহার প্রতি আগ্রহ দেখিয়েছে অনেকবার, কিন্তু রিহা তাকে পাত্তা দেয়নি। ইফতেখার রিহাকে দেখে এগিয়ে এলো। আরে রিহাত, এখানে অনেকদিন পর দেখলাম, তুমি কি করছো? হ্যাঁ, বই নিচ্ছি। বই তো পরে হবে, তুমি চলো কফি খেতে যাই। এতদিন পর একটু গল্প করি, কি বলো? রিহা সরাসরি কিছু বলতে পারছিল না, কিন্তু তার চোখে বিরক্তি স্পষ্ট ছিল। সাকিব পুরো ঘটনা দেখছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। ইফতেখার তখন সাকিবের দিকে তাকিয়ে মৃদু হাসল। তুমি কি রিহার সাথে? তোমার সাহস আছে, তবে দোস্ত, সিনিয়রের সাথে বসে বসে শুধু গল্প করলে হবে না, একটু বাইরে বের হও। সাকিব কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল যেন সে কিছুই বলতে পারছে না। তার বন্ধুদের কথা মনে পড়ে গেল। সাহস দরকার। রিহা ইফতেখারের প্রস্তাব এড়াতে চাচ্ছে, কিন্তু সে বারবার জোর করছে। তখন সাকিবের ভেতরে এক ধরনের নতুন সাহস জাগ্রত হলো। সে ইফতেখারের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, রিহা আপু যেখানে থাকবে সেখানে আমি থাকব, আর এখন সে আমার সাথে, তাই কফির প্রস্তাব মাফ করবেন। ইফতেখার প্রথমে চমকে গেল। সাকিবের মতো লাজুক ছেলেটা এরকম সাহস দেখাবে তা সে কল্পনাও করেনি। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো, তারপর একদম ম্লান হাসি দিয়ে বলল, ওহ, তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তবে দেখ মেয়েটার যত্ন নিস। এই বলে ইফতেখার চলে গেল। রিহা এবার সাকিবের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তুমি আজ সাহস দেখালে সাকিব। এতদিন পর দেখছি তুমি মনের কথা বলতে শিখেছো। সাকিব লজ্জায় হাসলো, কিন্তু এবার তার মনে একটা দৃঢ় সিদ্ধান্ত। রিহা চলে যাওয়ার পর সাকিব এক প্রকার স্তম্ভিত হয়ে গেল। এতদিন যে কথাগুলো বলার সাহস সে পায়নি, আজ একটু হলেও সাহস করল। তবে রিহার মুখে সে অদ্ভুত হাসি তার মনের কোণে চিন্তার বীজ বপন করল। তুমি মনের কথা বলতে শিখছো, এই কথাটা কেমন যেন একটা অন্যরকম ইঙ্গিত ছিল। পরের দিন সকালে ক্লাসের বাইরে তাহসিন, আরিফ, মোহিত আর শাকিল আড্ডা দিচ্ছেন। এই শোন, সাকিব কোথায়? আজকে তো দেখি সে ভোরেই উদা হয়ে গেছে। কাল লাইব্রেরিতে শুনেছি ইফতেখারের সাথে নাকি ভালো ঝামেলা হয়েছিল। সাকিব নাকি ওর সামনে দাঁড়িয়ে ইফতেখারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আরে এই সাকিব, লাজুক সাকিব, না না না, মজা করিস না। এতদিন ধরে যার রিহাকে দেখলেই মুখ লাল হয়ে যায়, সে হঠাৎ করে
ইফতেখারের মতো দানবের সামনে দাঁড়াবে? আরে শোন শোন, আমি আসলে ঘটনাটা শুনেছি। আমার এক বন্ধু লাইব্রেরিতে ছিল, বলল ইফতেখার প্রথমে মজা করছিল, কিন্তু সাকিব একদম শান্ত গলায় তাকে ফিরিয়ে দিয়েছে। শুনি আমি তো অবাক। তবে কি হলো জানিস, ইফতেখার তো এমনিতে সহজে হারে না। সাকিব কি এরপর বিপদে পড়বে? ইফতেখার একটু দাম্ভিক, ও হয়তো সাকিবের সাহস দেখেছে বলে আপাতত কিছু বলেনি, কিন্তু সে সহজে ছেড়ে দেবে না। আর তাছাড়া রিহার ব্যাপারেও তো সবসময় সিরিয়াস ছিল। তাহলে কি সাকিবের উপর হামলা হবে? আমাদের কিছু একটা করতে হবে। সাকিবকে আগেই সতর্ক করতে হবে। সাকিবকে তো আর ওভাবে কিছু বলতে পারবো না, ওর নিজের সিদ্ধান্ত নিতে হবে। তবে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, ইফতেখারের সাথে ঝামেলা বাঁধিয়ে লাভ নেই। শোন, আরিফ ঠিক বলছে, আমরা আগে ব্যাপারটা দেখব। সাকিব যেভাবে রিয়ার সামনে সাহস দেখিয়েছে, তাতে আমরা ওকে এখন মোটিভেট করব, যাতে সে আর পিছিয়ে না যায়। ঠিক বলেছিস, কিন্তু সাকিবকে আগে এসব বলার সাহস করতে হবে। ও সবসময় চুপচাপ থাকে, কিন্তু ভিতরে একটা ভয় কাজ করে, সেটা কীভাবে কাটাবে? অন্যদিকে ইফতেখার তার দলবল নিয়ে একটি পার্টিতে বসে কথা বলছে। তার সাথে আছে তার কয়েকজন বন্ধু রাকিব, ফয়সাল আর আসিফ। দোস্ত, কালকে এক চরম মজার ঘটনা ঘটেছে জানিস। সে লাজুক সাকিব, হ্যাঁ সে জুনিয়র ছেলে, সে আমাকে চ্যালেঞ্জ করেছে। তুই বলছিস সেই ছেলেটা যাকে দেখে মনে হয় সে কোনোদিন কারোর সাথে তর্ক করবে না? ও তো খালি মাথা নিচু করে থাকে। হ্যাঁ ঠিক তাই, কাল লাইব্রেরিতে আমি রিহাকে কফি খেতে বলেছিলাম, আর সাকিব তার সামনে দাঁড়িয়ে বলল আমি রিহার সাথে আছি, তুমি আর কফি অফার করতে এসো না। দোস্ত, তুই মজা করিস না তো। ওরে, ছেলেটা সাহস দেখাচ্ছে মানে? তুই এরপর কি করলি? আমি তো কিছুই বলিনি, কারণ এটা কেবল শুরু। আমি সাকিবকে দেখাবো সে কিভাবে আমার সাথে চ্যালেঞ্জ করে। আমি এই অপমানটা সহজে ভুলবো না। তুই কি তার জন্য প্ল্যান করেছিস? প্ল্যান? অবশ্যই। আমি ওকে একটা শিক্ষা দেব, এমন একটা শিক্ষা যে সে ভুলতে পারবে না। তবে সরাসরি কিছু করলে মজা নষ্ট হবে। আমি ধীরে ধীরে তাকে বোঝাবো কে আসলে ক্ষমতায় থাকে। তুই কি শুধু সাকিবকে নয় রিহাকেও দেখাতে চাচ্ছিস? মেয়েটাও তো তোকে পাত্তা দিচ্ছে না। ঠিক তাই, প্রথমে সাকিবকে সরাবো, তারপর রিহা আসবে। এদিকে ক্যাম্পাসে সাকিব কিছুটা চিন্তিত তার বন্ধুদের সাথে বসে, কিন্তু মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। রিহার সাথে ইফতেখারের সেই ঘটনার পর থেকে সে নিজেকে কেমন অস্বস্তিতে অনুভব করছে। আরিফ হঠাৎ তার পাশে এসে বসে, কে তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে। তোকে কিছু বলার আছে। ইফতেখার কিন্তু সহজে ছেড়ে দেবে না, ও তো খুবই দাম্ভিক। তুই যেটা কাল করলি ওর অহংকারে আঘাত করেছে। তাহলে তুই সাবধানে থাক, আমরা তো আছি তোর পাশে। তবে ইফতেখারের সাথে সরাসরি ঝামেলা যাবে না, দরকার হলে আমাদের বল, আমরা থাকবো। ঠিক আছে, আমি বুঝতে পারছি ও কি করতে পারে। তবে আমি ভয় পাই না, যা হবে দেখা যাবে। তাহসিনও এসে যোগ দিল আলোচনায়। শোন সাকিব, তুই যে সাহস দেখালি সেটা ভালো, তবে তুই একা একা এইসব সামলাতে যাবি না। ইফতেখারের দলবল আছে, ওরা সুযোগ পেলেই তোকে কিছু করতে পারে। সাকিব মাথা নেড়ে বুঝিয়ে দিল যে সে পরিস্থিতি বুঝেছে, তবে তার মনের ভেতরে কিছু একটা কাঁটা বেঁধে আছে। এই ধরনের ঘটনা সে কখনো আগে সামলায়নি। একদিন ক্লাসের বাইরে তাহসিন, আরিফ, শাকিল আর মোহিত সাকিবকে নিয়ে পরামর্শ করছে। তখন রিহা তাদের আড্ডার দিকে এসে যোগ দিল। তার সাথে সোনিয়া আর নিশাও ছিল। তোমাদের আলোচনা বেশ জমজমাট মনে হচ্ছে। আরে রিয়াপু, আমরা তো সাকিবরে নিয়ে কথা বলছি, সে তো এখন নতুন হিরো। হিরো কিভাবে? আরে আপু, সে তো তোমার সামনে ইফতেখারে ফিরিয়ে দিয়েছে। এই কাজ কে করতে পারে বলো তো? রিহা মৃদু হেসে বলল, সত্যি সাকিব সাহস দেখিয়েছে, আমি জানতাম সে একদিন কিছু করবে। আপু, সাকিবকে আমরা এখন মোটিভেট করছি যেন সে আর পিছু না হটে, কিন্তু ইফতেখারের মতো লোকেরা সহজে ছেড়ে দিবে না। হ্যাঁ, আমি শুনেছি ইফতেখারকে ওর প্ল্যান আছে। সাকিব সাবধানে থাকলেই ভালো হয়। রিহা এবার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সাকিব তো এমনিতেই চুপচাপ, কিন্তু যেটুকু দেখছি সে এখন বদলাচ্ছে। আমি চাই না সে ইফতেখারের মতো লোকের সাথে জড়িয়ে পড়ে। সাকিব, তুমি তো এই ধরনের
লোকদের থেকে দূরে থাকতে পারো না? সাকিব কিছুটা দ্বিধাগ্রস্ত ভাবেই বলল, আমি শুধু রিহা আপুর জন্যই দাঁড়িয়েছিলাম। ও আমাকে অসম্মান করতে যাচ্ছিল, তাই আমি চুপ করে থাকতে পারিনি। পরবর্তী সময়ের ঘটনাগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। সাকিব জানে সে এখন ইফতেখারের টার্গেটে আছে, আর তাকে নিজেকে প্রমাণ করতে হবে, একদিকে নিজের বন্ধুদের সামনে, অন্যদিকে রিহার চোখে। সাকিবের মাথায় চিন্তার কিচকিচ করছে। বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও তার ভেতরের অস্থিরতা কোনোভাবেই কাটছে না। একদিকে ইফতেখারের কাছ থেকে আসা হুমকি, অন্যদিকে রিহার সাথে দেখা হওয়ার পর থেকে সে আরো চিন্তায় পড়েছে। রিহা তাকে কেমন যেন রহস্যময় দৃষ্টিতে দেখছে, যেন কিছু একটা সে আন্দাজ করতে পেরেছে। সাকিব এসব ভাবতে ভাবতে হঠাৎ তার ফোনে মেসেজ এলো। মেসেজটা এসেছে শাকিলের কাছ থেকে, কিন্তু কন্টেন্টটা দেখে সাকিবের রক্ত জমে গেল। মেসেজে লেখা, তুই যা করেছিস তার ফল এখন পাবি। আজ রাত 8টার মধ্যে ক্যাম্পাসের পেছনের গলিতে দেখা কর, একা আসবে। সাকিব ফোনটা শক্ত করে ধরল। সে জানে এই মেসেজ সরাসরি ইফতেখারের প্ল্যান, কিন্তু এই চ্যালেঞ্জ সে নিতে চায়। তাই আর দেরি না করে সাকিব শাকিলকে ফোন করল। শাকিল, তুই মেসেজটা পড়েছিস? হ্যাঁ পড়েছি দোস্ত, ওরা তোকে ফাঁদে ফেলতে চাইছে। তুই আসলে কি ওখানে যাবি? তাদের উদ্দেশ্যই তো আমাকে ভয় দেখানো, কিন্তু আমি যাব। আমি কোনো ভয় পাই না। শোন, তুই যদি সত্যি ওখানে যাস তাহলে একা যাস না, আমরা সবাই তোকে সাপোর্ট দেব। আমি জানি তোরা আমার পাশে আছিস, কিন্তু ওরা আমাকে একা আসতে বলেছে। আমি যাব একাই। অন্যদিকে ইফতেখার তার দলবল নিয়ে নতুন ফাঁদ পেতেছে। তার সাথে আড্ডা দিচ্ছে রাকিব, ফয়সাল আর আসিফ। দোস্ত, তুই সত্যি সাকিবকে ডেকে আনলি? সে কি এত বোকা যে একা আসবে? সাকিবের ভেতরে একটা অহংকার জন্মেছে। সে ভাবছে সে সাহসী, আর এমন ছেলেরা সহজেই ফাঁদে পা দেয়। আমি শুধু একবার সুযোগ পেলে তাকে ভয় দেখিয়ে ঠিক করব। কিন্তু তুই কি ভেবেছিস, রিহা যদি এই ব্যাপারটা জানে তাহলে কি করবে? রিহা এ ব্যাপারে কিছু জানবে না, আর জানলে ওকে আমি নিজেই বুঝিয়ে নেব। আগে সাকিবকে আমার শিক্ষা দিতে হবে, ওর সাহস যেন চিরদিনের মতো ঘুরিয়ে যায়। তাহলে প্ল্যানটা বল। ইফতেখার হাসল। প্ল্যান সোজা, সাকিব আসবে একা আর আমরা তাকে ঘিরে ফেলবো, তারপরে আমার মানুষগুলো বাকি কাজ করবে। এইদিকে ক্যাম্পাসের পেছনের গলিতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। আকাশ ধীরে ধীরে মেঘে ঢেকে যাচ্ছে। সাকিব একা হাঁটতে হাঁটতে চলে আসছে ঠিক নির্দিষ্ট জায়গায়। আশেপাশে কোনো শব্দ নেই। সে মনে মনে প্রস্তুত ছিল, কিন্তু ভেতরে একটা অচেনা শঙ্কা কাজ করছে। তার মনে পড়ল রিহার সেই কথা, তুমি এইভাবে সবকিছু ম্যানেজ করতে পারবে? হঠাৎ পেছন থেকে কোনো শব্দ হলো। সাকিব ঘুরে দাঁড়ালো। গলির একটি কোণ থেকে 3-4 জন লোক বেরিয়ে হয়ে এলো। তাদের হাতের মধ্যে ছিল লোহার রড আর বাঁশ। তাদের মধ্যে ইফতেখার নেই, কিন্তু সাকিব বুঝতে পারলো এরা তারই লোক। একজন লোক সামনে গিয়ে এলো। সাকিব কোনো উত্তর দিল না। তার ভেতরে এক ধরনের প্রতিরোধের মনোভাব কাজ করছে। সে জানে আজকের এই পরিস্থিতি সামাল দিতে পারলে সে আসলেই নিজেকে প্রমাণ করতে পারবে। আরেকজন লোক রড তুলে ধরলো। তোর সাহস দেখে মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে দাঁড়াবি, দেখি কতটুকু টিকতে পারিস। লোকটা রড নিয়ে আঘাত করার জন্য এগিয়ে এলো। ঠিক তখনই গলির কোণ থেকে আরো একজন উচ্চ স্বরে বলল। সবাই তাকালো। গলির কোণে দাঁড়িয়ে থাকা আরিফ, তাসিন আর শাকিলকে দেখে সাকিব স্বস্তির নিঃশ্বাস ফেলল। থামো, তোমরা এখানে কি করছো? সাকিবকে একা পেয়ে ভাবছো যে সহজে শিকার পেয়ে গেছো? আমরা জানতাম তোমরা ফাঁদ পাচ্ছ, তাই আমরা আগে থেকেই ওকে অনুসরণ করেছি। এখন আমরা দেখব কি আসলে সাহসী। ইফতেখারের লোকেরা এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হলো। 4 জনের মুখোমুখি আসা সহজ নয়। তারা একটু পিছু ঘটল। এদিকে ইফতেখার দূরে দাঁড়িয়ে এইসব দেখছিল। তার চোখে হতাশার ছাপ। ইফতেখার, প্ল্যানটা মনে হয় ভেস্তে গেল। এদের সামনে এখন আর কিছু করা যাবে না। না, এটা শেষ নয়। আমি এখনো সুযোগ পাবো, তবে আজকের জন্য এটাই যথেষ্ট। দেখি এই পরিস্থিতি কিভাবে এগোয়। ক্যাম্পাসের পরিবেশটা অনেকটাই বদলে গেছে। সাকিব এখন পুরোপুরি বুঝতে পেরেছে ইফতেখারকে হারানোর জন্য শুধু সাহসী নয়, বুদ্ধিও লাগবে। তবে তার পাশে যে বন্ধুরা আছে
তাদের সাপোর্ট তার মনোবল আরো বাড়িয়েছে। এইদিকে রিহা এক কোণ থেকে এই ঘটনাগুলো লক্ষ্য করছে। তার ভেতরে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করছে। সাকিবকে নিয়ে তার চিন্তা আরো গভীর হয়ে যাচ্ছে। সাকিব আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আজকের রাতটা অনেক কিছু শিখিয়ে গেল তাকে। ইফতিখারের মতো মানুষের সাথে শুধুমাত্র শক্তি নয়, বুদ্ধি প্রয়োগ করেও জয়লাভ করা সম্ভব। তাসলিম, আরিফ, শাকিলরা পাশে না থাকলে হয়তো সে আজ বিপদে পড়ত, কিন্তু এখন তার মন অনেকটা হালকা। শুধু একটা চিন্তা তাকে নাড়া দিচ্ছে। রিহা কি এইসব ব্যাপারে কিছু জানে? রিহা সে মেয়েটি যার চোখের দিকে তাকালেই সাকিবের বুকের ভেতরটা অস্থির হয়ে ওঠে। রিহা কি ওকে নিয়ে কিছু ভাবছে? সাকিব ভাবতে ভাবতে ক্যাম্পাসের পাশের রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। হঠাৎ পেছন থেকে রিহার কণ্ঠ শোনা গেল। সাকিব! সাকিব থমকে দাঁড়ালো, ধীরে ধীরে পেছনে ফিরল। রিহা তার দিকে এগিয়ে আসছে, তার চোখে গভীর কিছু প্রশ্নের ছায়া। সাকিব বুঝতে পারলো এই মুহূর্তে হয়তো সেই রহস্যটা আর লুকিয়ে রাখা সম্ভব হবে না। রিহা, তুমি এখানে? আর রিহা কাছে এসে দাঁড়ালো, চোখে গভীর অনুসন্ধান। তুমি কেন আমাকে এত কিছু থেকে দূরে রাখো সাকিব? আমি সব কিছু জানি, কিন্তু কেন তুমি আমাকে কিছু বলো না? সাকিব একটু অবাক হলো, তবে তার ভেতরটা শান্ত থাকলো, যেন সে এই প্রশ্নের অপেক্ষায় ছিল। তুমি সব জানো? হ্যাঁ, ইফতেখার আর তার লোকদের ব্যাপারে আমি অনেক কিছু জানি, তুমিও জানো, কিন্তু তুমি সবকিছু একা সামলাতে চাইছো কেন? সাকিব হালকা হাসলো। আমি জানতাম না তুমি এতটা গভীরভাবে এসব লক্ষ্য করছো, কিন্তু আমি তোমাকে এসব ঝামেলার মধ্যে টানতে চাইনি। রিহা একটু বিরক্তির সঙ্গে বলল, তুমি কিভাবে ভাবলে আমি দূরে থাকবো? সাকিব একটু চুপ করে দাঁড়ালো। আজকের দিনের পর তার ভেতরে সব ভয় যেন এক এক করে সরে যাচ্ছে। সে ধীরে ধীরে বুঝতে পারলো রিহার প্রতি তার টানটা কেবলই পছন্দের নয়, বরং তার হৃদয়ে গভীরভাবে একটা জায়গা করে নিয়েছে। আর আজ রিহা নিচে এগিয়ে এসে তাকে যা বলছে, তাতে সাকিব বুঝতে পারলো আর লুকিয়ে থাকা সম্ভব নয়। রিহা, আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে এতটা ভালোভাবে বুঝবে। আমি তোমার কাছে এই রহস্যটা লুকিয়ে রাখার চেষ্টা করেছি, কারণ আমি জানতাম না তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। রিহার চোখে এক ধরনের কোমলতা ফুটে উঠল। তুমি জানো সাকিব, আমি তোমাকে অনেকদিন ধরেই জানি, আর তোমার এই চুপচাপ রহস্যময় দিনগুলো আমাকে সব সময় আকর্ষণ করছে। কিন্তু আজ আমি বুঝেছি তুমি কেবল একা সবকিছু ম্যানেজ করতে চাও না। তুমি চাও না যে কেউ তোমার জন্য বিপদে পড়ুক, কিন্তু এই বিপদটাও আমরা একসাথে সামলাতে পারি। সাকিবের মনে যেন এক ধরনের হালকা অনুভূতি হলো। রিহা সব জানে এবং তবুও সে তাকে ভালোবেসে ফেলেছে, এই কথাটা সাকিবকে ভেতর থেকে আলাদা রকমের আত্মবিশ্বাস এনে দিল। সাকিব ধীরে ধীরে হাত বাড়িয়ে রিহার হাত ধরল। তাহলে তুমি আমার সাথে থাকবে সব ঝুঁকি সত্ত্বেও? রিহা মুচকি হেসে বলল, তুমি জানোই না আমি কত দিন ধরে এই প্রশ্নের অপেক্ষায় ছিলাম। আমি তোমার সঙ্গেই আছি সাকিব। রাতের আকাশে হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। সাকিবের মন হঠাৎ হালকা হয়ে গেল। এতদিনের সমস্ত দ্বিধা প্রশ্নের উত্তর সে যেন পেয়ে গেছে। রিহার হাতে তার হাত রাখা যেন এই মুহূর্তে সবকিছু বদলে দিল। রিহা তার পাশে দাঁড়িয়ে আরো বলল, তুমি জানো সাকিব, আমি কখনোই ভাবিনি তোমার মতো একজন রহস্যময় বুদ্ধিমান ছেলেকে আমি ভালোবেসে ফেলবো, কিন্তু তুমি যেভাবে পরিস্থিতি সামলাও তাতে আমি মুগ্ধ। সাকিব একটু হাসল। তাহলে কি আমি আর লুকিয়ে থাকতে পারবো না? রিহা আবার মুচকি হাসল। সাকিব জানতো তাদের সামনে আরো অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিন্তু এই মুহূর্তে তাদের একসঙ্গে থাকার প্রতিজ্ঞা তাদের দুজনকে আরো শক্তিশালী করে তুলল। সাকিব এবং রিহা ক্যাম্পাসের রাস্তা ধরে হাঁটতে থাকে। রাতের শীতল বাতাস তাদেরকে যেন আরো কাছে টেনে নেয়। রিহার চোখে সেই অদ্ভুত আত্মবিশ্বাস, যেন কোনো ভয় নেই, কেবল সাকিবের পাশে থাকার দৃঢ়তা। সাকিবের মনেও একটা অদ্ভুত প্রশান্তি। এতদিনের লুকানো সত্যগুলো এখন আর তাকে কষ্ট দেয় না। সবার সামনে সে যতটা শান্ত, ভেতরে ততটাই অশান্ত ছিল। কিন্তু আজ রিহার উপস্থিতি তার জীবনের সবকিছু বদলে দিয়েছে। একটা নির্জন চত্বরে এসে তারা দুজনেই থামল। আশেপাশে কোনো শব্দ নেই, কেবল বাতাসের মৃদু শব্দ শোনা যাচ্ছে। সাকিব একটু থেমে রিহার দিকে তাকালো।
তার মন বলছে। এতদিন যে অনুভূতি লুকিয়েছিল সেটা এখন বলার সময় হয়েছে। রিহা, আমি জানি আমি সবকিছু তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আর কিছু লুকাতে চাই না। তোমার সাথে কথা বলতে গিয়ে আমার সবকিছু বদলে গেছে। তুমি আমার পাশে ছিলে, আছো, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। রিহা হালকা হাসলো, চোখে মমতার ছাপ। লুকিয়ে থাকার আর কোনো প্রয়োজন নেই, এখন আমরা একসাথে সবকিছু সামলাবো। সাকিব বুঝতে পারলো রিহা কতটা দৃঢ় এবং আত্মবিশ্বাসী। তার জন্য এটা নতুন এক অভিজ্ঞতা। সে কখনো ভাবেনি যে কোনো মেয়ে এতটা নির্ভীক হতে পারে, বিশেষ করে তার মতো একজন ছেলের জীবনে যেখানে সবকিছুই অস্থিরতার মধ্যে চলছে। এমন সময় হঠাৎ করে তাহসিনের ফোন এলো। ভাই তুই কোথায়? আমরা সবাই তোকে খুঁজছি। ইফতেখারের লোকেরা আজও ক্যাম্পাসের বাইরে ঘোরাঘুরি করছে। সাকিব ধীরে ধীরে বুঝতে পারলো যে এই বিপদের ছায়া এখনো তাদের উপর আছে, কিন্তু এবার সে নিজেকে আরো শক্তিশালী অনুভব করলো, কারণ রিহা তার পাশে আছে। সে তাহসিনকে শান্তভাবে বলল, আমি জানি তাসিন, এবার আমরা সবাই মিলে ওদের শেষ করব, কিন্তু এই কাজটা পরিকল্পনা করেই করতে হবে। রিহা আশ্চর্য চোখে তাকিয়ে আছে। সাকিব এতটা সহজভাবে কথাগুলো বলছে যেন এসব ঝুঁকি তার কাছে তুচ্ছ। রিহা একটু নরম গলায় বলল, তুমি কি সত্যি এইভাবে সবকিছু সামলাতে পারবে? ওরা খুবই ভয়ঙ্কর সাকিব। সাকিব হেসে ফেলল। ভয়ঙ্কর তো বটেই, কিন্তু আমি তো তোমার পাশে আছি, আর আমাদের দলও শক্তিশালী। তাহসিনের কথা শেষ হতেই আরিফ, শাকিল এবং বাকিরাও চলে এলো। তাদের চোখে অদ্ভুত উত্তেজনা। ভাই প্ল্যান কি? ওদের আজ রাতে শেষ না করলে কাল আবার ঝামেলা শুরু হবে। সাকিব একটু থেমে সবাইকে একত্রিত করলো। তোমরা চিন্তা করো না, আমরা সবাই মিলে এটা সামলাবো। আজ রাতেই ইফতেখারের গ্রুপকে ভেঙে ফেলবো। সবার চোখে আলোর ঝিলিক। এতদিন সাকিব তাদেরকে নেতৃত্ব দিয়ে এসেছে, কিন্তু আজকের রাতটা কিছুটা ভিন্ন। আজ সাকিবের মধ্যে এক ধরনের নতুন শক্তি দেখা যাচ্ছে, যেন সে ভেতরে ভেতরে অনেকটা পরিপক্ক হয়ে উঠেছে। তারা সবাই প্ল্যান করে ইফতেখারের লোকদের একসঙ্গে ঘিরে ফেলবে, আর সাকিব ওদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করবে। রাত গভীর হলো। ক্যাম্পাসের বাইরে সবাই মিলে প্রস্তুত। তাহসিন, শাকিল, আরিফ এবং বাকিরা তাদের অবস্থানে পৌঁছে গেছে। সাকিব আর রিহা এক পাশে দাঁড়িয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিহা সাকিবের দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি এতটা ঝুঁকি নিতে চাইছো? আমরা চাইলে পুলিশকে জানাতেও পারতাম। সাকিব একটু হেসে বলল, পুলিশ এসব সমাধান করতে পারবে না রিহা, এটা আমাদের নিজের লড়াই, আর আজকের রাতেই সব শেষ হবে। রাতের নীরবতা ভেঙে গেল যখন ইফতেখারের লোকেরা উপস্থিত হলো। সাকিবের দল পুরোপুরি প্রস্তুত। এক মুহূর্তের মধ্যেই সংঘর্ষ শুরু হয়ে গেল। ইফতেখারের লোকেরা বুঝতেই পারলো না যে সাকিবের লোকেরা এতটা শক্তিশালী হতে পারে। তুমুল লড়াইয়ের পর ইফতেখারের দল পুরোপুরি পরাজিত হলো। সাকিব এবং তার বন্ধুরা সবাই মিলে বিজয় অর্জন করলো। ইফতেখার পালাতে চাইছিল, কিন্তু সাকিব তাকে আটকাতে সক্ষম হলো। তোমার খেলা শেষ ইফতেখার, এবার তোমাকে সবার সামনে তোমার কৃতকর্মের শাস্তি পেতে হবে। তুই জানিস না আমি কে? তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। তুই যাই হোস না কেন, তোর দিন শেষ। সবাই মিলে ইফতেখারকে পুলিশের হাতে তুলে দিল। রাতটা শেষ হলো, কিন্তু সাকিবের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। রিহা ধীরে ধীরে সাকিবের কাছে গিয়ে এসে বলল, তুমি জানো সাকিব, আমি তোমার জন্য খুবই গর্বিত। এত বড় ঝুঁকি নিয়ে তুমি এই কাজটা করেছো, আর আমি তোমার পাশে থাকবো যতদিনে লাগুক না কেন। সাকিব মুচকে হেসে বলল, তুমি জানো রিহা, আমি তোমার জন্যই সব করেছি। তুমি আমার পাশে ছিলে, তাই আমি সাহস পেয়েছি। রাতের আকাশে তারা খোলা থাকলেও সাকিব এবং রিহার মনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি নেমে এলো। ইফতেখারের গ্রেফতারের পর ক্যাম্পাসের চারপাশে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন চারদিকের পরিবেশ নতুন করে শ্বাস নিতে শুরু করেছে। সবাই জানতো যে ইফতেখার এবং তার দল অনেকদিন ধরেই ক্যাম্পাসে সন্ত্রাসী পরিবেশ তৈরি করে রেখেছিল, কিন্তু আজ সাকিব আর তার বন্ধুরা সেই শিকলটা ভেঙে দিয়েছে। তাহসিন, শাকিল, আরিফ এবং বাকিরা শাকিলকে ঘিরে ধরে প্রশংসা করছিল। তাদের চোখে জয়ের আনন্দ, মুখে স্বস্তির হাসি। দীর্ঘদিনের একটা চাপ তাদের জীবন থেকে সরে গেছে।
কিন্তু সাকিব এই মুহূর্তে সবার উল্লাসের মধ্য থেকেও কিছুটা গম্ভীর ছিল। ভাই তুই সত্যি গ্রেট। আজ তোর কারণেই আমরা এত বড় একটা বিপদ থেকে মুক্তি পেয়েছি। সত্যি বলতে তুই না থাকলে আমরা কেউ এই কাজটা করতে পারতাম না। তোর ধৈর্য আর সাহস আমাদের শক্তি দিয়েছে। সাকিব হালকা একটা হাসি দিল, কিন্তু তার মন তখনও শান্ত ছিল না। সে অনুভব করছিল যে এই রাতের বিজয় মানেই সবকিছু শেষ নয়। সে জানে সামনে আরো অনেক ঝড় আসবে, কিন্তু আজকের রাতের পর থেকে তার উপর একটা নতুন দায়িত্ব হয়েছে। এই বিজয়ের পর সবাই তার উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে যাবে। তুই ঠিক কেমন করে এতটা শান্ত থাকতে পারিস বলতো? আমরা সবাই এত উত্তেজিত আর তুই যেন কিছুই হয়নি এমনভাবে দাঁড়িয়ে আছিস। সাকিব একটু হেসে বলে, বিষয়টা আসলে উত্তেজনার নয়, বরং দায়িত্বের। আজকের রাত আমাদের বিজয় দিয়েছে, কিন্তু এটা শুরু মাত্র। সামনে আরো চ্যালেঞ্জ আছে, আমাদের শুধু প্রস্তুত থাকতে হবে। তাদের কথোপকথনের মাঝে রেহা একটু দূরে দাঁড়িয়েছিল। সে সাকিবের দিকে তাকিয়ে ভাবছিল, এত বড় দায়িত্ব কাঁধে নিয়েও সাকিব এতটা স্থির কিভাবে থাকতে পারে। এত বড় কাজটা করতে গিয়ে এক মুহূর্তের জন্য সে ভয় পায়নি। রিহার চোখে সাকিবের প্রতি এক ধরনের নতুন শ্রদ্ধা তৈরি হলো। রিহা হঠাৎ করে তাদের দিকে এগিয়ে এলো এবং সাকিবের পাশে দাঁড়িয়ে বলল, তোমরা আজ সত্যি অসাধারণ করেছো, কিন্তু সাকিব তুমি কি সত্যি মনে করো যে এটা শেষ হয়ে গেছে? ইফতেখারের গ্রুপ ছাড়া আরো তো অনেক লোক আছে যারা এখনো তোমাদের জন্য বিপদ তৈরি করতে পারে। সাকিব মাথা নাড়ল। আমি জানি রিহা, কিন্তু এখন থেকে আমরা একসঙ্গে থাকব, আর আমাদের শক্তি একত্রিত থাকলে কেউই আমাদের কিছু করতে পারবে না। তাসিন কিছুক্ষণ চুপচাপ রিহার কথা শুনছিল, তারপর সে বলে উঠল, ভাই আপুর কথা শুনে মনে হচ্ছে সামনে আরো বড় যুদ্ধ আসতে চলেছে। হ্যাঁ, তাসিন ঠিক বলেছে, আমরাও প্রস্তুত আছি, যাই আসুক না কেন। সাকিব একটু হেসে তাদেরকে আশ্বস্ত করে বলল, আমি জানি তোমরা সবাই পাশে থাকবে, তবে আজকের রাতটা আরেকটা বিশেষ কারণে মনে রাখার মতো। আজ আমি একটা সিদ্ধান্ত নিতে চাই। এই কথা শুনে সবাই একটু অবাক হলো। সাকিব হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ কথা বলবে এটা কেউ আশাই করেনি। রিহার চোখে একটা অদ্ভুত আগ্রহের ঝিলিক ফুটে উঠল। কিসের সিদ্ধান্ত সাকিব? সাকিব একটু থেমে রিহার দিকে তাকালো, তার চোখে মমতা এবং ভালোবাসার ঝিলিক। তারপর সে ধীরে ধীরে বলল, রিহা, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে সবকিছু জানাবো কিনা, কিন্তু আজকে রাতটা আমার জন্য আলাদা। আমি আর অপেক্ষা করতে চাই না। সবাই চুপ করে গেল। সাকিবের এই অদ্ভুত গম্ভীর ভঙ্গি সবাইকে আরো কৌতূহলী করে তুলল। রিহা একটু অস্বস্তি বোধ করছিল, যেন সে কিছু আন্দাজ করতে পারছে, কিন্তু বুঝতে পারছে না ঠিক কি ঘটতে চলেছে। সাকিব ধীরে ধীরে বলল, রিহা, আমি তোমাকে অনেকদিন ধরেই ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। আজ এই রাতের সাক্ষী রেখে আমি তোমার সামনে আমার মনের কথা বলছি। তুমি কি আমাকে মেনে নেবে? রিহার চোখ বড় বড় হয়ে গেল। সে এতটা সরাসরি প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না। তার মনটা যেন কেমন অস্থির হয়ে উঠল। সে কিছু বলার আগে একটু থামল। তার মনের ভেতরে যেন ঝড় বইছে। সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন পুরো মুহূর্তটাই সময়ের বাইরে কোথাও আটকে গেছে। রিহা ধীরে ধীরে চোখ নামিয়ে ফিস ফিস করে বলল, তুমি এতদিন পর কেন বললে? আমি ভেবেছিলাম তুমি কখনো বলবে না। সাকিব হালকা হাসল। আমি সবসময় ভাবতাম সঠিক সময়ের জন্য অপেক্ষা করব, আর আজকে রাতটাই সেই সঠিক সময়। রিহা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তার চোখে জল এসে গেল। সে বুঝতে পারছিল সাকিবের জন্য তার মন কতটা দুর্বল। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। ধীরে ধীরে সাকিবের দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে বলল, হ্যাঁ সাকিব, আমি তোমাকে মেনে নিলাম। সাকিবের চোখে যেন আনন্দের ঝিলিক ফুটে উঠল। এতদিনের অপেক্ষা, এতদিনের অনিশ্চয়তা সবকিছু মুহূর্তে মিলিয়ে গেল। তারা একে অপরকে জড়িয়ে ধরল, আর চারপাশে যেন সময় থেমে গেল। তাসিন, শাকিল, আরিফ এবং বাকিরা তাদেরকে দেখে উল্লাস করতে শুরু করলো। সবাই যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। ভাই এটাই তো সেরা রাত। আজকের রাতটা আর একটা ইতিহাস হয়ে রইল। সাকিব এবং রিহা একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। সাকিব আর রিহার সম্পর্কটা সবার মধ্যে যেন নতুন আলো ছড়াতে শুরু করলো।
ক্যাম্পাসের সবাই তাদের নিয়ে কথা বলতে শুরু করলো, তবে সেই আলোচনা ছিল প্রশংসা আর উৎসাহের। তারা ছিল ক্যাম্পাসের সবচেয়ে প্রিয় জুটি, কিন্তু সাকিবের মাথায় একটা ব্যাপার ঘুরছিল। তাদের সম্পর্ক যতটাই সুন্দর হোক, তার নিজের জীবনের পেছনের রহস্যটা এখনো রিহার কাছে অজানা রয়ে গেছে। কয়েকদিন পর একদিন সন্ধ্যায় সাকিব আর রিহা ক্যাম্পাসের গাছের নিচে বসেছিল। চারপাশে সবাই ব্যস্ত থাকলেও তাদের চারপাশে যেন আলাদা একটা পরিবেশ তৈরি হয়েছিল। হঠাৎ রিহা চুপ করে সাকিবের দিকে তাকিয়ে বলল, সাকিব, তোমার মনটা আজ কেমন যেন অন্যরকম লাগছে। তুমি কি কিছু ভাবছো? সাকিব একটু হেসে বলল, না, ঠিক তেমন কিছু না, তবে কিছু কথা আছে যেগুলো তোমার সাথে শেয়ার করা দরকার। রিহা অবাক হয়ে তাকালো। সাকিবের মুখের ভাব দেখে মনে হচ্ছিল সে কিছু গুরুতর কথা বলতে চলেছে। কি কথা? কিছু চিন্তা করছো? সাকিব গভীরভাবে রিহার চোখের দিকে তাকিয়ে বলল, আমার জীবনের অনেক কিছু তুমি জানো, কিন্তু কিছু জিনিস আছে যা তুমি এখনো জানো না। তোমার সাথে সম্পর্ক শুরু করার আগে আমি সবকিছুই তোমার সামনে পরিষ্কার করতে চাই। রিহা এবার সত্যি উদ্বিগ্ন হলো। সাকিবের কথায় যেন এক ধরনের ভাবছিল, যেটা এতদিন সে কখনো অনুভব করেনি। তুমি এমন ভাবে বলছো যেন তোমার জীবনের কোনো বড় রহস্য আছে। সাকিব ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, একটা রহস্য আছে আমার পরিবার নিয়ে। তুমি জানো, আমি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিন্তু আসল ব্যাপারটা একটু ভিন্ন। আমার পরিবার নিয়ে অনেক রহস্য আছে যেগুলো আমি এখনো পুরোপুরি বুঝতে পারিনি। রিহার চোখ বড় বড় হয়ে গেল। সে এতদিন সাকিবকে সাধারণ একজন হিসেবেই চিনত, কিন্তু আজ তার সামনে সাকিবের কথাগুলো অন্যরকম লাগছিল। তুমি কি বলতে চাও সাকিব? সাকিব একটু থেমে রিহার হাতটা ধরে বলল, আমার পরিবারে একটা অদ্ভুত ক্ষমতা আর প্রভাব আছে। আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার বাবা মা সব সময় কিছু লোকের সাথে গোপনে কাজ করতেন। অনেক প্রভাবশালী ব্যক্তির সাথে তাদের যোগাযোগ ছিল, যেটা আমি তখন বুঝতাম না। আমার বাবা মা আমাকে বলতেন এটা আমাদের পরিবারের ঐতিহ্য, কিন্তু আমি তখন সেভাবে গুরুত্ব দেইনি। রিহা অবাক হয়ে সাকিবের কথা শুনছিল। তাহলে তোমার পরিবারে কি? আমার পরিবারে মাফিয়ার সাথে গভীর সম্পর্ক আছে। আমার বাবা সেই শক্তিশালী মাফিয়া পরিবারের একজন নেতা ছিলেন। আমি জানি না কেন, কিন্তু বাবা সবকিছু থেকে সরে এসেছিলেন আর সেই ক্ষমতা আমার হাতে তুলে দিতে চেয়েছিলেন। আমি সবকিছু থেকে সরে থাকার চেষ্টা করেছি, কিন্তু যতই দূরে থাকি ওরা আমাকে ছেড়ে দিতে চায় না। রিহা এবার সত্যি চমকে উঠল। সে কখনো ভাবেনি যে সাকিবের জীবন এতটা জটিল হতে পারে। তুমি এতদিন এই সবকিছুই আমাকে বলনি। আমি জানি, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। আমি এখনো এই সব কিছুর মধ্যে নিজেকে জড়াতে চাই না, কিন্তু বাস্তবতা হলো এই পরিবারের উত্তরাধিকারী আমি, আর ওরা এখন আমাকে খুঁজছে। রিহা কিছুক্ষণ চুপ করে সাকিবের দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীরে ধীরে তার হাতটা ধরে বলল, তুমি যেই হও, আমি তোমার পাশে থাকবো। তুমি যদি কোনো ঝামেলায় পড়ো, তাহলে আমি তোমার সাথে আছি। আমরা দুজন একসাথে সবকিছু সামলে নেব। সাকিব একটু হেসে বলল, আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে, আর এই কারণেই আমি তোমাকে এতটা ভালোবাসি। তারা দুজনের মধ্যে যেন আবারও গভীর সম্পর্কের অনুভূতি তৈরি হলো। কিন্তু সাকিবের মনে একটা অদ্ভুত চাপ কাজ করছিল। তার জীবনের এই অন্ধকার অংশটার সামনে আরো বড় ঝড় নিয়ে আসবে, সেটা সে জানতো। আর রাতে তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা ছোট কফি শপে ঢুকলো। রিহা সাকিবের পাশে বসে তাদের পরিচিত রুটিনে ফিরে গেল, কিন্তু দুজনেরই মনে আজ কিছুটা নতুন অনুভূতির ছোঁয়া ছিল। কফি শপের টেবিলে বসে সাকিব আর রিহা তাদের গরম কফির কাপে চুমুক দিতে দিতে গভীরভাবে চিন্তায় মগ্ন ছিল। সাকিবের মন যেন ভারী হয়ে আসছিল তার জীবনের গোপন কথাগুলো শেয়ার করার পর। যদিও রিহা তাকে আশ্বস্ত করেছে যে সে তার পাশে থাকবে, তবুও সাকিবের মনে হচ্ছিল রিহা যেন কিছু একটা ভাবছে। তার চোখে গভীর কিছু প্রশ্নে ভাসছিল। রিহা চুপচাপ সাকিবের দিকে তাকিয়ে রইল। শেষ পর্যন্ত সে ধীরে ধীরে বলল, সাকিব, আমি জানি তোমার জীবনের এই অংশটা বেশ কঠিন, কিন্তু আমি একটা ব্যাপার জানতে চাই। তুমি কি কখনোই এই মাফিয়া জীবনে জড়াতে চেয়েছিলে? মানে বাবার
পদচিহ্ন অনুসরণ করতে? সাকিব এক মুহূর্ত চুপ করে রইল, তারপর গভীর এক শ্বাস নিয়ে বলল, সত্যি বলতে ছোটবেলায় বাবার ক্ষমতা দেখে মুগ্ধ হতাম। তার প্রভাব, তার সম্মান সবকিছু আমাকে আকর্ষণ করেছিল। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি এটা শুধু সম্মান বা প্রভাবের বিষয় নয়, এর পেছনে অনেক রক্ত, ঘাম আর ভয় আছে। আমি আসলে কখনো এই জীবন চাইনি। আমি স্বাভাবিকভাবে বাঁচতে চেয়েছি, কিন্তু আমার বাবা চেয়েছিলেন আমি তার উত্তরাধিকারী হই। রিহা সাকিবের এই কথায় কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। সাকিবের জন্য তার হৃদয়ে একটা নতুন অনুভূতির জন্ম নিচ্ছিল, একটা মিশ্র ভালোবাসা আর করুণা। সে সাকিবের হাতটা শক্ত করে ধরল। তাহলে তুমি এখন কি করতে চাও? তুমি কি এই জীবন থেকে বেরিয়ে আসতে চাও, নাকি তুমি ভেতরে থাকতে বাধ্য? সাকিব এবার একটু হাসলো, কিন্তু সেই হাসির পেছনে যেন গভীর একটা বেদনা লুকিয়েছিল। আমার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করছে না। মাফিয়া পরিবারে একবার ঢুকে গেলে বের হওয়া সহজ নয়। আমি চেষ্টা করছি সরে থাকার, কিন্তু ওরা আমায় ছাড়বে না। এই কারণেই তোমার কাছে সবকিছু খোলাখুলি বলতে চেয়েছি, কারণ আমি জানি না ভবিষ্যতে কি ঘটতে চলেছে। রিহা সাকিবের কথাগুলো শুনে আরো চিন্তিত হয়ে গেল। সে বুঝতে পারছিল যে সাকিবের জীবনে ঝামেলার কোনো শেষ নেই, কিন্তু তার মনের গভীরে একটা অটুট বিশ্বাস ছিল যা কিছুই হোক সে সাকিবের পাশে থাকবে। কফি শপের চারপাশটা ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করলো। রাত হয়ে আসছিল, কিন্তু তাদের মধ্যে আলোচনা যেন একেবারে শেষ হয়নি। রিহা চুপচাপ বাইরে তাকিয়ে বলল, তুমি জানো সাকিব, আমি কখনো এত গভীরভাবে কারোর জন্য ভাবিনি। আমি জানি না এটা ভালোবাসা কিনা, কিন্তু আমি জানি আমি তোমাকে কখনো ছেড়ে যেতে পারবো না। তুমি যাই হও না কেন, আমি তোমার পাশে থাকবো। সাকিব অবাক হয়ে রিহার দিকে তাকালো। রিহার মুখে এমন এক দৃঢ়তা আর ভালোবাসার ছাপ ফুটে উঠল যা আগে কখনো সে দেখেনি। সে হালকা হেসে বলল, তুমি জানো, আমি প্রথম থেকেই বুঝেছিলাম তুমি আমার জীবনের অন্যরকম কিছু। তোমার এই সাহস আর ভালোবাসা ছাড়া হয়তো আমি সবকিছু হারিয়ে ফেলতাম। তাহলে এবার থেকে আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ আমরা একসাথে নেব। আমি চাই তুমি আর কোনো কিছু থেকে ভয় না পাও। আর রিহা এবার একটু হাসলো, কিন্তু তার হাসির পেছনে ছিল গভীর অনুভূতি। সাকিব এবার সত্যি হেসে উঠল। এই প্রথমবার তার মনে হলো সে হয়তো একটা স্থিতি পেতে পারে। রিহা যে তাকে এতটা গভীরভাবে বোঝে আর ভালোবাসে, সেটা তার জীবনের সবকিছু বদলে দিতে পারে। হঠাৎ দরজায় ঘন্টার শব্দ শোনা গেল। কফি শপের দরজা দিয়ে ভেতরে ঢুকলো মেহেদি, সাকিবের এক পুরনো বন্ধু। সে হঠাৎ সাকিবকে দেখে হাসতে হাসতে এগিয়ে এলো। এই যে সাকিব, তুই এখানে বসে আছিস? আমি তো ভাবলাম তুই আজকাল অনেক ব্যস্ত। সাকিব একটু বিব্রত হয়ে মেহেদির দিকে তাকালো। রিহা একটু অবাক হয়ে মেহেদির দিকে তাকালো, তারপর মৃদু হাসলো। না, তেমন কিছু না। তুই কেমন আছিস মেহেদি? মেহেদি এবার চেয়ার টেনে তাদের পাশে বসলো। সে সাকিবের দিকে তাকিয়ে বলল, ভাই, আমি শুনেছি তুই অনেক বড় কিছু করতে যাচ্ছিস। কিছু মানুষ বলেছে তুই আবারও সেই পুরোনো গ্যাংয়ের সাথে যোগাযোগ করেছিস। এটা কি সত্যি? রিহা একটু চমকে তাকালো। মেহেদির কথা শুনেই তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করলো। সাকিব এবার গম্ভীর হয়ে মেহেদির দিকে তাকিয়ে পড়ল। কিছু কথা বাইরে ছড়িয়ে পড়েছে, কিন্তু তার সবকিছু সত্যি নয়। আমি এখনো চেষ্টা করছি সবকিছু সামলে রাখতে। মেহেদি হেসে বলল, যাই হোক, আমি তো তোর জন্য সবসময় আছি। তুই যদি কোনো ঝামেলায় পড়িস, জানিসই তো আমি তোর পাশে আছি। সাকিব একটু হাসলো, আর রিহা যেন তার মধ্যে গভীর কিছু অনুভব করলো। মেহেদি কিছুক্ষণ গল্প করার পর চলে গেল, আর সাকিব আর রিহা আবার একে অপরের দিকে তাকিয়ে থাকলো। রাত আরো গভীর হচ্ছিল, আর তাদের সম্পর্ক যেন প্রতিটা মুহূর্তে আরো গভীর হতে লাগলো। সাকিব আর রিহা কফি শপের ভেতরে বসে থাকলেও রাতটা একদম নিস্তব্ধ ছিল না। বাইরে গাড়ির হর্ন, রাস্তায় মানুষের কোলাহল আর শহরের আলো সবকিছু এক অন্যরকম পরিবেশ তৈরি করছিল। কফি শপ প্রায় ফাঁকা হয়ে আসছিল, কিন্তু সাকিব আর রিহার মধ্যকার নীরবতা যেন তাদের পুরো পৃথিবী জুড়ে ছিল। রিহা তার কফির শেষ চুমুকটা দিয়ে একদম চুপ হয়ে গেল, আর সাকিব তখন তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। রিহার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছিল, কিন্তু সেটা সাকিব বুঝতে পারছিল। সে একটু মাথা নিচু করে বলল, সাকিব, তুমি আমাকে কিছু বলবে না? সাকিব একটু চমকে উঠল। সে জানতো রিহার মনে কিছু চলছে, কিন্তু সেটা কি তা স্পষ্ট ছিল না।
সে নিজের জায়গায় একটু অস্বস্তি নিয়ে বসল, তারপর শান্ত কণ্ঠে বলল, কি বলতে চাস? তুই তো জানিস আমি সবই বলছি। তোর মনে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারিস। রিহা এবার একদম সোজাসুজি সাকিবের চোখের দিকে তাকালো। তার চোখে গভীর কিছু খুঁজে পাচ্ছিল সাকিব, কিছু প্রশ্ন আর অনুভূতি। তুমি যা বলছো সেটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি শুধু জানতে চাই তুমি আমাদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো। মানে আমি কি তোমার জীবনে এমন কেউ হতে পারবো যে তোমাকে এই সব কিছু থেকে মুক্তি দিতে পারবে? সাকিব এবার রিহার প্রশ্নে একটু স্তব্ধ হয়ে গেল। সে নিজেও তার ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবছিল, কিন্তু তার জীবনের এই জটিলতা আর মাফিয়া পরিবার থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়। তার অনেক চেষ্টা সত্ত্বেও সেই ছায়াগুলো তার পেছন ছাড়ে না। কিছুক্ষণ নীরবতার পর সাকিব গভীরভাবে শ্বাস নিয়ে পড়ল। রিহা, আমি জানি না আমার ভবিষ্যৎ কেমন হবে। আমি তোকে প্রতিশ্রুতি দিতে পারি যে আমি সবকিছু ছাড়ার চেষ্টা করব, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি না ওরা আমাকে ছেড়ে দেবে কিনা। রিহার চোখে আবার সেই বিষণ্ণতার ছাপ ফুটে উঠল। সে জানতো সাকিবের মতো মানুষের জীবন থেকে একবার ছায়া সরিয়ে দেওয়া এত সহজ না, কিন্তু তার ভালোবাসা আর বিশ্বাসের শক্তি সাকিবের পাশে থাকতে চেয়েছিল। ঠিক এই মুহূর্তে দরজায় ঘন্টা বাজলো এবং কফি শপের ভেতরে ঢুকলো নীলা, রিহার পুরনো এক বান্ধবী। নীলা হাসতে হাসতে এগিয়ে এসে বলল, এই যে তোমরা এখানে, কতদিন পর দেখা হলো। আর সাকিব, তুই এখানে বসে আছিস? আমি তো ভাবলাম তুই ঢাকার বাইরে আছিস। রিহা নীলার দিকে তাকিয়ে একটু বিস্মিত হয়ে পড়ল। নীলা, তুই এখানে কি করছিস? কফি শপে আমাদের দেখা হয়ে যাবে ভাবিনি। নীলা হেসে বলল, আমি তো পাশেই ছিলাম, হঠাৎ মনে হলো একটু কফি খাই, আর তোদের তো দেখে খুশি হলাম। সাকিব নীলার কথা শুনে একটু হাসল। সে নীলার সাথে পরিচিত ছিল, কিন্তু তাদের খুব বেশি কথা হয়নি। তবুও সে নীলার প্রাণবন্ত স্বভাবটা উপভোগ করছিল। নীলা আর রিহা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলাপচারিতা চালিয়ে যেতে লাগলো। নীলার প্রবেশের চারপাশটা একটু প্রাণবন্ত হয়ে উঠল। সে তার কলেজ জীবনের গল্প বলতে লাগলো, আর সেই সাথে রিহার কিছু পুরনো মজার ঘটনা স্মরণ করিয়ে দিল। রিহা এবার একটু হেসে বলল, হ্যাঁ রে, সেই সময়গুলো সত্যি মজার ছিল, কিন্তু এখন মনে হয় জীবনটা অনেক বদলে গেছে, তাই না? নীলা একমত হয়ে মাথা নাড়ল। হ্যাঁ, সেসব দিন আর নেই, এখন সবাই নিজেদের জীবনে ব্যস্ত। আর তোর খবর কি? তোরা দুইজন তো অনেকদিন ধরে বন্ধুত্ব করছিস। রিহা একটু লজ্জা পেয়ে সাকিবের দিকে তাকালো। নীলার কথায় সাকিবও একটু হেসে ফেলল, কিন্তু সে বুঝতে পারছিল রিহা এই মুহূর্তটা এড়িয়ে যেতে চাইছে। এই সময় কফি শপের ভেতরে ঢুকলো আর একটি পরিচিত মুখ, তানভীর। তানভীর সাকিবের পুরনো এক বন্ধু, যে হঠাৎ করেই তাদের কাছে এসে দাঁড়ালো। আরে সাকিব, তুই এখানে? এতদিন পরে তোকে দেখে ভালো লাগলো। কেমন আছিস ভাই? সাকিব এবার তানভীরকে দেখে অবাক হলো। সে জানতো না তানভীর ঢাকায় ফিরে এসেছে। তানভীর তাদের সবার সাথে বসে গল্প করতে শুরু করলো। তাদের মধ্যে পুরনো দিনের গল্প শুরু হয়ে গেল, আর সেই সাথে অনেক হাসি ঠাট্টা। তানভীর মজার কিছু ঘটনা বলতে বলতে বলল, তোর মনে আছে সাকিব, আমরা কিভাবে কলেজ থেকে পালাতাম? আর সেই সময়গুলো কথা মনে পড়লেই এখন হাসি পায়। রিহা আর নীলা হাসতে লাগলো। সাকিবও হেসে বলল, হ্যাঁ রে, সেই সময়গুলো সত্যি মজার ছিল, কিন্তু এখন জীবন অনেক বদলে গেছে, তাই না? তানভীর সাকিবের কথায় একমত হয়ে পড়ল। হ্যাঁ সত্যি, এখন আমরা সবাই বড় হয়ে গেছি, আর সেই সময়গুলো আর ফিরে আসবে না। কফি শপে তাদের গল্প, হাসি আর স্মৃতিচারণায় সময়টা দ্রুতই কেটে যাচ্ছিল, কিন্তু সাকিবের মনে কিছু একটা খচখচ করছিল। সে জানতো যে তার জীবনের যাত্রাটা এতটা সহজ হবে না, আর তাকে রিহার কাছে একটা পরিষ্কার প্রতিশ্রুতি পেতে হবে। তাদের গল্পের মধ্যে সাকিব হঠাৎ করে থেমে গেল। সে কিছুক্ষণ চুপচাপ রিহার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, রিহা, তোকে একটা কথা বলতে চাই। রিহা একটু চমকে উঠল। সবার মধ্যে এত গল্পের মাঝেও সাকিবের কণ্ঠে এমন কিছু ছিল যা তার মনোযোগ আকর্ষণ করল। রিহা সাকিবের দিকে তাকিয়ে রইল। তার চোখে একটা অদ্ভুত অনুভূতি দেখা গেল, যেন সাকিবের মনের কথাগুলো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তানভীর আর নীলা তখন নিজেদের মধ্যে হাসাহাসি করছিল, কিন্তু
রিহা আর সাকিবের মধ্যে একটা গভীর নীরবতা বিরাজ করছিল। কি কথা? সাকিব ধীরে ধীরে শ্বাস নিয়ে বলল, তোর প্রশ্নের উত্তরটা আজ আমি পরিষ্কারভাবেই দিতে চাই। আমি তোকে ভালোবাসি রিহা, কিন্তু আমার জীবনে অনেক জটিলতা আছে যা তোকে টেনে নিতে চাইনি। আমার ভেতরের অন্ধকার আর মাফিয়া পরিবার থেকে মুক্তি পাওয়া এতটা সহজ হবে না, কিন্তু আমি জানি তুই থাকলে সবকিছু অনেক সহজ হবে। রিহা যেন হঠাৎ করে নীরব হয়ে গেল। সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। তার হৃদয় দ্রুত গতিতে ধুকপুক করছিল, আর সে বুঝতে পারছিল এতদিন যেটা অবচেতন ভাবে অনুভব করছিল আজ সেটা বাস্তবের রূপ নিচ্ছে। এই সময় রিহা তাদের দিকে তাকিয়ে হেসে বলল, তোমরা কি এমন গভীর কোন আলোচনায় ডুবে আছো নাকি? আমরা কি এখন এখানে অপ্রয়োজনীয় হয়ে গেছি? রেহা একটু বিব্রত হয়ে নীলার কথায় হেসে ফেলল। সে কিছুটা লজ্জিত মনে হলো, আর সাকিবও হাসলো, কিন্তু সেই হাসির ভেতরেও সাকিবের চোখে গভীর কিছু ছিল যা রেহার মন ছুঁয়ে গেল। তানভীর হঠাৎ তাদের দিকে তাকিয়ে বলল, আরে কি বলিস নীলা, আমরা তো এদের জীবন নিয়ে এত ভাবতে পারি না, আমরা আমাদের মজা চালিয়ে যাই। সবাই আবার গল্পে মেতে উঠল, কিন্তু রিহা বুঝতে পারছিল সাকিবের এই কথার মধ্যেই অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। তার মন স্থির ছিল না, আর সে একটা সিদ্ধান্তে পৌঁছতে চাইছিল। কিছুক্ষণ পরে কফি শপের বাইরে গিয়ে তারা সবাই দাঁড়ালো। ঠান্ডা হাওয়ায় রাতটা আরো নির্জন লাগছিল। রাস্তায় গুটি কয়েক গাড়ি চলছিল, আর সবাই নিজের নিজের পথ ধরতে শুরু করেছিল। তানভীর আর নীলা বিদায় নিয়ে চলে গেল, কিন্তু সাকিব আর রিহা কফি শপের সামনে একা দাঁড়িয়ে রইল। চারপাশে শুনশান নীরবতা, শুধু রাস্তার ল্যাম্প পোস্টের আলো তাদের উপর পড়েছিল। সাকিব, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি জানি তুমি অনেক কিছু লুকিয়ে রেখেছো, কিন্তু আমি তোমাকে বুঝতে চাই। সাকিব একটু নড়ে চলে দাঁড়ালো। সে জানতো এই মুহূর্তটাই সঠিক। সে ধীরে ধীরে রিহার দিকে তাকিয়ে পড়ল। হ্যাঁ রিহা, আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই যদি আমার জীবনের সব অন্ধকার মেনে নিতে পারিস তাহলে আমি তোর সাথে থাকতে চাই। রিহা এবার কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে জল জমেছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, সাকিব, আমি সব মেনে নিতে পারবো। তোর জন্য আমি সব কিছু করতে পারি। তুই শুধু আমার পাশে থাক, আর আমি সব কিছু সামলে নেব। সাকিবের মুখে এবার একটুখানি হাসি ফুটে উঠল। এতদিনের মানসিক চাপ আর দ্বিধা যেন কেটে গেল। তারা ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে এলো, আর সেই মুহূর্তে তাদের মধ্যে যেন পৃথিবীর সমস্ত কোলাহল দূরে সরে গেল। তারা দুজনেই জানতো এই ভালোবাসার যাত্রাটা সহজ হবে না, কিন্তু তারা একসাথে লড়াই করতে প্রস্তুত ছিল। সাকিব আর রিহা রাস্তার এক পাশে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের ভেতরে যেন এক অদৃশ্য সংযোগ তৈরি হয়েছিল। চারপাশের বাতাসে একটা শান্ত নীরব অনুভূতি ভেসে আসছিল, যা তাদের দুজনের মনের গভীরে গিয়ে আঘাত করছিল। রাস্তায় দু একটা গাড়ি চলছিল, কিন্তু সেসব শব্দ যেন তাদের কাছে পৌঁছচ্ছিলই না। রেহা ধীরে ধীরে সাকিবের দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরল। সাকিবের হাতে রেহার নরম স্পর্শ অনুভব করার সাথে সাথে তার হৃদয়টা দ্রুত বেগে থুকপুক করতে শুরু করল। এতদিনের ভেতরে সব দ্বিধা আর ভয় যেন মুহূর্তেই মিলিয়ে গেল। সাকিব, আমার কাছে তুই শুধু সাকিব। আমি তোর মাফিয়া জীবনের কিছুই জানি না, আর সেটা জানার প্রয়োজনও নেই। আমি তোর সাথেই থাকবো যেমনটা তুই আছিস। সাকিব একটু অবাক হলো। রিহার এমন স্পষ্ট উত্তর যেন তার সব সংকোচ মুছে দিল। সে নিজেকে এতদিন ধরে একটা বদ্ধ অবস্থায় রেখেছিল। ভেবেছিল রিহা কখনো তার অন্ধকার জীবন মেনে নিবে না, কিন্তু আজ এই মুহূর্তে সে বুঝতে পারল যে তার ভয়টা অমূলক ছিল। তুই এত সহজে সবকিছু মেনে নিচ্ছিস, আমার জীবনটা খুবই বিপজ্জনক রিহা। আমি অনেক শত্রুর মুখোমুখি হচ্ছি প্রতিদিন, আর তোকে এর মধ্যে টেনে নিতে চাই না। রিহা হেসে উঠল। তার হাসিটা যেন রাতের অন্ধকারে আলো ছড়াচ্ছে। তুই জানিস আমি অনেক জেদি। তোর জীবনের যে ঝুঁকি থাকুক না কেন, আমি তোর পাশে থাকবো। আমরা একসাথে সবকিছু মোকাবেলা করব, ঠিক আছে? সাকিব কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু রিহার চোখে একটা দৃঢ়তা দেখে সে থেমে গেল। রিহা সত্যি তার পাশে থাকবে, এই বিশ্বাসটা সাকিবের ভেতরে শক্তির মতো কাজ করল। এই মুহূর্তে হঠাৎ করে সাকিবের ফোন বেজে উঠল। সাকিব ফোনটা তুলে দেখে মাফিয়া পরিবারের এক সদস্য তার সাথে যোগাযোগ করছে।
ফোনটা বাজতেই সাকিবের মুখে আবার চিন্তার ছাপ দেখা গেল। রিহা সেটা লক্ষ্য করলো। কি হয়েছে? ফোনটা ধরো। সাকিব ফোনটা রিসিভ করলো আর ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। বস, আপনার কাছে খবর আছে? আমাদের একটা ডিল ভেস্তে গেছে। প্রতিদ্বন্দ্বী গ্যাং আমাদের উপর আক্রমণ পরিকল্পনা করেছে। সাকিবের মুখমণ্ডল কঠোর হয়ে গেল। সে কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে ধীরে বলল, সবাইকে প্রস্তুত থাকতে বল, আজ রাতেই আমরা তাদের আক্রমণ প্রতিহত করব। ফোনটা কেটে দিয়ে সাকিব রিহার দিকে তাকালো। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। রিহা বিষয়টা বুঝতে পারছিল। তুই কি কোনো সমস্যা হলে আমাকে জানাস, আমি তোর জন্য অপেক্ষা করব। সাকিব মাথা নাড়ল, যেন সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে রিহার হাত শক্ত করে ধরে বলল, তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রিহা। আমি যা কিছু করি সেটা তোর জন্যই, কিন্তু আমি চাই না তুই বিপদের মধ্যে থাকিস। তাই তুই এখান থেকে সরিস। আমি আজ রাতেই সব ঠিক করে ফেলবো, তারপর তোকে নিয়ে শান্তিতে থাকবো। রিহা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে কোনো ভয় বা দ্বিধা দেখা গেল না, বরং গভীর এক বিশ্বাস। সে বলল, আমি অপেক্ষা করব সাকিব। সাকিব রিহার কপালে একটা হালকা চুমু খেয়ে বিদায় নিল। রাস্তায় একটা গাড়ি এসে থামলো আর সাকিব গাড়িতে উঠে গেল। গাড়ি দ্রুত গতিতে ছুটতে শুরু করলো আর সাকিব রিহাকে পেছনে রেখে তার গন্তব্যের রওনা দিল। রিহা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল একা, কিন্তু তার চোখে কোনো অসহায়ত্ব ছিল না, বরং এক ধরনের দৃঢ় প্রত্যাশা। সে জানত সাকিব তার জীবনের সমস্ত বিপদকে কাটিয়ে উঠবে। তার ভালোবাসার শক্তিতে সাকিবকে সবকিছুতে জয় করবে। আর সাকিব গাড়িতে বসে রাস্তায় ছুটে চলছিল, কিন্তু তার মন তখন শুধুই রিহার কথায়। আজকের রাতটা যে শুধু লড়াইয়ের রাত না, বরং তার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু, সেটা সে স্পষ্ট বুঝতে পারছিল। সামনে চাই আসুক, সাকিব আর রিহার ভালোবাসা তাদের সব বাধা অতিক্রম করবে। এই বিশ্বাসই সাকিবের মনের গভীরে পৌঁছেছিল। সাকিবের গাড়িটা দ্রুত গতিতে শহরের অন্ধকার গলিপথ ধরে ছুটছিল। সে জানতো আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ। তার পুরো মাফিয়া পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের এই লড়াইয়ের উপর। কিন্তু সাকিবের মাথায় শুধু রিহার মুখটাই ভেসে আসছিল। তার স্পষ্ট মনে হচ্ছিল এই লড়াই শেষ করার পর সে আর রিহাকে কোনো বিপদের মধ্যে রাখতে চায় না। গাড়ি এসে থামলো শহরের এক নির্জন জায়গায়। সাকিব গাড়ি থেকে নেমে সামনে তাকালো, যেখানে তার লোকজন আগে থেকেই অপেক্ষা করছিল। সবার মধ্যে চিন্তার ছাপ স্পষ্ট। তারা জানতো আজকে আক্রমণ খুব সহজ হবে না। প্রতিদ্বন্দ্বী গ্যাং খুব শক্তিশালী, আর তাদের আক্রমণের পরিকল্পনাও ছিল হঠাৎ করে। বস, সবকিছু ঠিক আছে, লোকজন প্রস্তুত আছে, আর প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের গতিবিধিও আমরা নজরে রেখেছি। সাকিব মাথা নাড়ল। সে রফিককে বিশ্বাস করত, কারণ রফিক তার একদম ডান হাতের মানুষ ছিল। কিন্তু সাকিব জানতো আজকের লড়াইটা শুধু শারীরিক ক্ষমতার উপর নির্ভর করবে না, এটা হবে কৌশলগতভাবে জয় করার লড়াই। আমাদের আক্রমণটা শুরু করতে হবে গোপনে, ওরা যাতে টের না পায় সেভাবে এগোতে হবে। আগেই বলে দিচ্ছি, কোনো রকম দয়া দেখানোর প্রয়োজন নেই। রফিক সহ বাকি লোকজন একে একে মাথা নাড়ল। সবার চোখে একটা কঠিন সংকল্প ছিল। তাদের দলটা ছায়ার মতো অন্ধকারের মতো মিশে গিয়ে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের আস্তানার দিকে এগিয়ে চলল। চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে গাড়ির শব্দ কানে আসছিল। সাকিবের মাথায় কৌশলের প্ল্যান স্পষ্ট ছিল, আর সে নিজেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। ওইদিকে রিহা তার ঘরে বসে বারবার সাকিবের কথা ভাবছিল। সাকিবের জীবন কতটা বিপজ্জনক সেটা সে বুঝতে পারছিল, কিন্তু তার হৃদয়টা সাকিবের প্রতি বিশ্বাসে পূর্ণ ছিল। সে জানতো সাকিব সব পরিস্থিতি সামলাতে পারবে। রিহা জানলার পাশে গিয়ে বাইরে তাকালো। শহরের আলো আধারিতে ঘেরা এই রাত তার মনের ভেতরে অস্থিরতা আরো বাড়িয়ে তুলছিল। সে সাকিবের ফোনে বারবার কল করতে চাইছিল, কিন্তু নিজেকে সামলালো। সে জানতো সাকিব কখন ব্যস্ত, আর তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তবে রিহার মন যেন চুপ থাকতে চাইছিল না। আবার সাকিবের দিকে দৃশ্যটা আর উত্তেজনাপূর্ণ হয়ে উঠছিল। তাদের দলটা প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের আস্তানার কাছাকাছি এসে পৌঁছলো। সাকিব কারো কণ্ঠে বলল, এবার সময় এসেছে, রফিক দলকে দুই ভাগে ভাগ করো। আমরা আক্রমণ শুরু করব দুই দিক থেকে, কেউ যেন পালাতে না পারে। রফিক দ্রুত নির্দেশ মেনে দলকে ভাগ করে নিল। সবার হাতে অস্ত্র ছিল আর চোখে প্রতিশোধের আগুন।
সাকিব নিজেই প্রথমে আক্রমণ করলো। এক ঝটকায় দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকজন এইভাবে আক্রমণ হবে বুঝতেই পারল না। চারদিকে গুলির শব্দ ভেসে উঠল। সাকিবের দল মুহূর্তের মধ্যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের প্রধান তখন ভেতরের এক ঘরে লুকিয়েছিল। সাকিব সেটাও টের পেয়ে গেল। সে দ্রুত সেই ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খুলে এসে দেখে গ্যাংয়ের প্রধান তার দিকে বন্দুক তাক করে রেখেছে। তুই যদি এক পা আগাস তাহলে শেষ করে দিব। সাকিব একটু হেসে পড়ে, তোর বাঁচার কোনো পথ নেই, বন্দুকটা নামিয়ে দে, নয়তো এই মুহূর্তেই তুই শেষ হয়ে যাবি। প্রধান কিছুক্ষণ দ্বিধায় পড়ে গেল। সে বুঝতে পারছিল সাকিবের দল পুরো আস্তানা ঘিরে ফেলেছে। বন্দুকটা ধীরে ধীরে নামাতে শুরু করলো, কিন্তু হঠাৎ করে সে সাকিবের দিকে গুলি চালানোর চেষ্টা করলো। সাকিব চমকে গেল, তবে তার প্রতিক্রিয়া ছিল দ্রুত। সে বন্দুকটা এক ঝটকায় সরিয়ে দিয়ে প্রধানকে মাটিতে ফেলে দিল। সবকিছু শান্ত হতে সময় লাগলো না। সাকিবের দল পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিল। প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সবাই হয় মারা গেল, নয়তো পালিয়ে গেল। সাকিব মাথা উঁচু করে বিজয়ের হাসি হাসল, কিন্তু তার মনের ভিতর একটাই চিন্তা, রিহা। সবকিছু শেষ হওয়ার পর সাকিব তার লোকজনকে দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দিল। সে চেয়েছিল যত দ্রুত সম্ভব রিহার কাছে ফিরে যেতে। সে বুঝতে পারছিল রিহাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পালন করার সময় এসেছে। অন্যদিকে রিহা তখন ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু মনের অস্থিরতা তাকে ঘুমোতে দিচ্ছিল না। সে জানালার পাশে এসে বসেছিল, বাইরে রাতের আলো আধারে দেখছিল। হঠাৎই তার ফোনটা বেজে উঠল। সে দ্রুত ফোনটা তুলে দেখে সাকিবের নাম ভেসে উঠেছে। তার মুখে একটু স্বস্তির হাসি ফুটে উঠল। হ্যালো সাকিব, সব ঠিক আছে? ওপাশ থেকে সাকিবের শান্ত কণ্ঠ শোনা গেল, সব ঠিক আছে, আমি আসছি তোর কাছে। রিহার মনে যেন এক ধরনের শান্তি নেমে এলো। সে জানতো সাকিব প্রতিটা লড়াইতে জয় হবে, আর এখন তাদের সম্পর্কটা আরো গভীর হবে। সাকিব দ্রুত বাড়ি পৌঁছে গেল, আর রিহা তার জন্য অপেক্ষা করছিল। তাদের ভালোবাসা, যা এতদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, আজ নতুন করে জেগে উঠল। সাকিব আর রিহার মধ্যে একটা অবাধ্য বন্ধন তৈরি হলো, যা আর কোনো বাধাই ছিন্ন করতে পারবে না। সেই রাতটাতে তারা দুজনেই একে অপরের ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল, আর সেখান থেকেই তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো, যেখানে শুধু তারা দুজন, তাদের ভালোবাসা আর উজ্জ্বল ভবিষ্যৎ। সাকিব আর রিহার রাতের সেই মুহূর্তটাকে মনে গেঁথে নিয়ে বসেছিল। সাকিবের চোখে ছিল এক ধরনের অদ্ভুত প্রশান্তি, যা আগে রিহা দেখেনি। যদিও সাকিব বাইরের সব সময় কঠিন শক্তিশালী এক ব্যক্তিত্ব নিয়ে চলতো, কিন্তু রিহার সামনে সে ছিল একেবারেই আলাদা। সাকিব তার হাতটা রিহার হাতে রেখে বলল, তুই জানিস রিহা, এই জীবনের সবকিছু তোকে নিয়ে শুরু করতে চাই, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রিহা চুপচাপ সাকিবের মুখের দিকে তাকিয়েছিল। সাকিবের চোখের ভেতরে সে সেই গভীর ভালোবাসা আর নিরাপত্তার অনুভূতি দেখেছিল, যা তাকে স্বস্তি দিচ্ছিল। কিন্তু ঠিক এই মুহূর্তে কিছু বলার প্রয়োজন মনে করলো না সে। সময়টা যেন কেমন মিষ্টি নীরবতায় ভরে উঠেছিল। এরপর সাকিব রিহাকে পাশে পৌঁছে দিল। রাস্তায় গাড়ি চালানোর সময় দুজনেই তেমন কথা বলছিল না, কিন্তু ভেতরে ভেতরে তাদের মনের মধ্যে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল। রিহা বাড়িতে ঢোকার সময় একবার পেছনে ফিরে সাকিবের দিকে তাকালো। দুজনের চোখে ছিল এক নীরব ভাষা, যা কোনো সত্যের প্রয়োজন ছাড়াই একে অপরের মনের কথা বুঝিয়ে দিচ্ছিল। সাকিব ধীরে ধীরে গাড়ি স্টার্ট দিল এবং তার মাফিয়া জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা ভাবতে শুরু করলো। এখন তার মনে হচ্ছিল এই লড়াই থেকে বের হয়ে এক নতুন জীবন শুরু করার সময় এসেছে, কিন্তু মাফিয়া জগৎ এত সহজে তাকে ছেড়ে দিবে না, সে জানতো। তবে এবার তার একটাই সিদ্ধান্ত, রিহাকে কোনোভাবেই আর ঝুঁকির মুখে ফেলবে না। পরদিন সকালে সাকিব যখন নিজের অফিসে বসেছিল, তখন তার পুরনো এক বন্ধু সোহেল অফিসে এসে ঢুকল। সোহেল এক সময় সাকিবের জীবনের সাথে জড়িয়ে ছিল, কিন্তু দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না। কেমন আছিস রে সাকিব? সাকিব তাকে দেখে অবাক হলো। এতদিন পর হঠাৎ সোহেলের আগমন তার জন্য কৌতূহলের বিষয় হয়ে দাঁড়ালো। তুই এখানে? বহুদিন পর দেখলাম তোকে, কি ব্যাপার, কোনো সমস্যা? সোহেলের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা গেল। সে চেয়ার টেনে বসে বলল, আরে সমস্যা তোদেরই।
আমি তো বাইরে বসে আছি আর তোদের খবর রাখছি। তুই কিভাবে মাফিয়ার সাথে এইভাবে লড়াই করছিস তা দেখেই অবাক হচ্ছে। সাকিব সামান্য হেসে বলল, আমি আর এই জগতে থাকতে চাই না। এবার সবকিছু ছেড়ে শান্তিতে একটা জীবন শুরু করতে চাই। সোহেল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুই যা চাস সেটা তো সহজেই পাবি না। তোকে বুঝতে হবে তোর চারপাশের শত্রুরা তোর মতো সহজে ছেড়ে দেবে না। ওরা থেকে শেষ করার জন্য এখন আরও বেশি মরিয়া হয়ে উঠছে। সাকিব সোহেলের কথা শুনে মাথা ঝাঁকালো। সে জানতো সোহেল ঠিক বলছে, তবে তার মনের এক কোণে একটা ভয় কাজ করছিল। রিহার কথা চিন্তা করে সে যেন একটু অস্থির হয়ে উঠল। সোহেল যাওয়ার পর সাকিব নিজের মাথাটা ঠান্ডা করতে চাইল, কিন্তু তার মনের ভেতর সবসময় সেই দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছিল। রিহার নিরাপত্তা। সে ঠিক করলো আজ রাতে রিহার সাথে বসে সবকিছু খোলাখুলি আলোচনা করবে। রাতের বেলা সাকিব আর রিহা একটা ক্যাফেতে বসেছিল। তারা দুজনেই একটু অস্বস্তি নিয়ে বসেছিল, কারণ সাকিব বুঝতে পারছিল যে আজকের রাতটা তাদের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। সে কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। বস, বড় বিপদ। আমাদের লোকেরা হামলার মুখে পড়েছে। প্রতিদ্বন্দ্বী গ্যাং ফিরে এসে আমাদের পুরো এলাকা দখল করে নিচ্ছে। ফোনটা রফিকের। সাকিব ফোন ধরলো আর রফিকের কণ্ঠে ভয় শোনা গেল। সাকিব ফোনটা রেখে চুপচাপ বসে রইল কিছুক্ষণ। রিহা তার মুখের দিকে তাকিয়ে সবকিছু বোঝার চেষ্টা করছিল। সাকিব তাকে কিছুই বলল না, শুধু উঠে দাঁড়িয়ে বলল, আমাকে যেতে হবে। রিহার চোখে এক ঝলক ভয় খেলে গেল, কিন্তু সে জানতো সাকিবের জীবনের এই দিকটা সে কোনোভাবেই থামাতে পারবে না। সাকিব চলে গেল আর রিহা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখল। সাকিবের জীবনের এই অন্ধকার জগৎকে সে হয়তো পুরোপুরি বুঝতে পারবে না, কিন্তু ভালোবাসায় সে সবকিছু মেনে নিতে প্রস্তুত ছিল। সাকিব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেল। তার দল তখন প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের আক্রমণের মুখে লড়াই করছে। চারপাশে বিশৃঙ্খলা আর বন্দুকের গুলির শব্দ ভেসে আসছিল। সাকিব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিল, কিন্তু তার মনে বারবার রিহার চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই লড়াইয়ের মাঝে হঠাৎ করে সাকিব একটা সিদ্ধান্ত নিল। এই জীবন সে ছেড়ে দিবে, মাফিয়া জগতে আর কোনোদিন পা রাখবে না। সে নিজের লোকদের বলে দিল শেষবারের মতো প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করতে। এরপর সে রিহার কাছে ফিরে যাবে চিরতরে। লড়াই শেষ হলো। সাকিব বিজয়ী হলেও এবার তার মনের মধ্যে একটা শান্তি নেমে এলো। সে জানত এখন তার জীবনের কেন্দ্রবিন্দু হবে শুধু রিহা আর তার ভবিষ্যৎ। রাতে রিহার কাছে ফিরে এসে সে বলল, এই জীবনে সবকিছু ছেড়ে দিয়েছি, আর কখনো তোকে ঝুঁকির মধ্যে ফেলবো না। রিহার চোখে পানি চলে এলো। সাকিব তাকে জড়িয়ে ধরল, আর দুজনের মধ্যে যেন এক নতুন ভালোবাসার জন্ম হলো। এবার তাদের সামনে শুধুই একটা শান্তিপূর্ণ জীবন, যেখানে কোনো ভয় কিংবা অস্থিরতা নেই। সাকিব আর রিহার জীবন ধীরে ধীরে একটা শান্তিপূর্ণ ধারায় ফিরে আসতে শুরু করলো। সাকিব তার মাফিয়া জীবনের সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল। সে এমন একটি জীবন গড়ে তোলার চেষ্টা করছিল যেখানে কোনো ভয় নেই, কোনো আক্রমণ নেই, শুধু ভালোবাসা আর একে অপরের সাথে থাকা। কিন্তু মাফিয়া জগৎ কখনো এত সহজে কাউকে ছেড়ে দেয় না। সাকিব যতই সবকিছু ছেড়ে দেওয়ার চেষ্টা করছিল, পুরনো শত্রুরা ততই তার পিছনে ছিল। কয়েকদিন শান্ত থাকার পর সাকিব আবারও কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করতে শুরু করলো। তার চারপাশে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, ফোনে অদ্ভুত কল আসছে, আর পুরনো সহযোগীরা একে একে আবার তার সামনে হাজির হচ্ছে। এমন একদিন রিহার সাকিব ক্যাম্পাসের বাইরে হাঁটছিল। বিকেলের মৃদু হাওয়া বইছিল, আর রাস্তায় তেমন ভিড় ছিল না। দুজনেই নিজেদের ভাবনায় ডুবেছিল। তুমি কি সত্যি এই জীবন ছেড়ে দিতে পেরেছো? রিহার প্রশ্নটা খুব সহজ ছিল, কিন্তু তার মধ্যে এক ধরনের উদ্বেগ ছিল। সাকিব থমকে দাঁড়িয়ে রিহার দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আমি চেষ্টা করছি, কিন্তু এরা আমাকে এত সহজে ছাড়বে না রিহা। রিহা সাকিবের চোখের দিকে তাকিয়ে দেখলো সে সত্যি এই জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু কোনো এক অদৃশ্য শিকল তাকে আটকে রেখেছে। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই একটি গাড়ি তাদের সামনে এসে থামল। গাড়ি থেকে কয়েকজন অস্ত্রধারী লোক বেরিয়ে এলো। তারা সাকিবের দিকে এগিয়ে এসে পড়ল। তুমি কি ভাবছো আমরা তোমাকে এভাবে ছেড়ে দেব? তুমি ভুল করছো সাকিব। সাকিব দ্রুত রিহাকে পেছনে সরিয়ে দিল। তার মুখ শক্ত হয়ে গেল।
যদিও সে মাফিয়া জীবন ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু তার ভেতরের সেই শক্তিশালী মাফিয়া কিং এখনো জীবিত ছিল। লোকগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করে সে বলল, তোমরা জানো না কার সাথে কথা বলছো। আমি এই জীবনে আর ফিরতে চাই না, কিন্তু যদি বাধ্য হও তবে আমাকে তোমরা থামাতে পারবে না। লোকগুলো হেসে উঠল। একজন বলল, তুই নিজেকে বেশ বড় কিছু ভাবছিস, কিন্তু এই দুনিয়ায় তোর জায়গা আগের মতো আর নেই। ঠিক তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। লোকগুলো অস্ত্র বের করলো, কিন্তু সাকিব তাদের থামানোর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। দ্রুত কয়েকজন তার পেছনে দাঁড়িয়ে থাকা পুরনো সহযোগীদের ডাকলো। তারা সবাই এসে মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামলে নিল। লোকগুলো পালাতে বাধ্য হলো, কিন্তু সাকিব জানতো এটাই শেষ নয়। রিহা পুরো ঘটনা নিঃশব্দে দাঁড়িয়ে দেখছিল। সে সাকিবের এই নতুন জীবনের স্বপ্ন দেখেছিল, কিন্তু আজকের ঘটনাগুলো তাকে নতুন করে চিন্তায় ফেলে দিল। রাতে সাকিব রিহার সাথে বসেছিল। ঘরটা মৃদু আলোয় আলোকিত ছিল, আর বাইরে এক ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছিল। সাকিব চুপচাপ জানলার বাইরে তাকিয়েছিল, আর রিহা তার পাশে বসে তাকে দেখছিল। তুমি কি সত্যি এই সব থেকে মুক্তি পাবে? আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু আমি চাই না তুমি আবার বিপদে পড়ো। সাকিব তার হাত ধরে বলল, আমি জানি রিহা, আমার একটাই লক্ষ্য তোমাকে নিরাপদ রাখা। আমি সব কিছু ছেড়ে দিয়েছি শুধু তোমার জন্য, কিন্তু যদি ওরা আমাকে ছাড়ে না তবে আমাকে লড়াই করতেই হবে। রিহা এবার সত্যিই চিন্তিত হয়ে পড়ল। সে সাকিবকে ভালোবাসতো, কিন্তু সে কখনো চায়নি সাকিব আবার সেই বিপজ্জনক জগতে ফিরে যাক। কিন্তু সে কখনো চায়নি যে সাকিব আবারও সেই বিপজ্জনক জগতে ফিরে যাক। কিন্তু পরের দিনই পরিস্থিতি আবার বদলে গেল। সকালে সাকিব যখন অফিস যাচ্ছিল, তখন তার গোপন সহযোগী রফিক তার সাথে দেখা করতে এলো। বস, খারাপ খবর আছে, শত্রুরা আবার নতুন করে শক্তিশালী হয়েছে। ওরা আমাদের সব জায়গায় নজর রাখছে। সাকিব রাগান্বিত চোখে রফিকের দিকে তাকালো। তার মাথার ভেতরে আগের সব দৃশ্যগুলো ভেসে উঠছিল, কিন্তু এবার সে সিদ্ধান্ত নিল যে আর কোনো দুশ্চিন্তা বা ভয়কে প্রশ্রয় দিবে না। রফিককে নিয়ে সে সরাসরি শত্রুদের মুখোমুখি যাওয়ার পরিকল্পনা করলো। সেদিন সন্ধ্যায় সাকিব তার পুরনো শত্রুদের মুখোমুখিও হলো। পুরো এলাকা ভরে উঠল বিশৃঙ্খলা আর গলির শব্দে। সাকিব তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করল। শত্রুরা বুঝতে পারলো যে সাকিবকে পরাস্ত করা এত সহজ নয়। এই লড়াই বিজয় হয়ে সাকিব পুরোপুরি এই জীবন থেকে সরে যাওয়ার প্রতীক্ষা করলো। বাড়ি ফিরে এসে সে রিহাকে নিয়ে একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করলো। সাকিব রিহাকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিলেও পুরনো শত্রুরা বারবার তার জীবনে ফিরে আসার চেষ্টা করছিল। কিন্তু এবার সাকিব দৃঢ় প্রতিজ্ঞ ছিল, সে আর কোনোভাবেই সেই অন্ধকার জগতে ফিরে যাবে না। রিহাকে নিরাপদে রাখাই এখন তার একমাত্র লক্ষ্য। একদিন সকালবেলা রিহা ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সাকিব তখন রান্নাঘরে নাস্তার আয়োজন করছিল। সেই সময় রফিক আবারও হাজির হলো। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সাকিব রাগান্বিত হয়ে তাকালো। সে চুপচাপ রফিককে ইশারায় বসতে বলল, তোমাকে আর এইভাবে থাকতে দেবে না ওরা। তাদের লক্ষ্য এখন তোমার কাছের মানুষ। রফিক চেয়ার টেনে বসে পড়ল। সাকিবের হাতের মুঠো শক্ত হয়ে উঠল। সে জানত শত্রুরা তার জীবনে যতবারই হামলা চালিয়েছে, এবার তার পরিবার ও প্রিয়জনদের নিয়ে নতুন কোনো বিপদ আসছে। কিন্তু এবার সে সম্পূর্ণ প্রস্তুত ছিল। রিহা তখনও কিছু জানত না। সে হাসি মুখে এসে সাকিবকে বলল, চলবে নাকি আজ একটু বাইরে ঘুরতে যাই? তোমার আরাম লাগবে। সাকিব হাসলো, কিন্তু তার হাসিতে এক ধরনের গাম্ভীর্য ছিল। সে বুঝতে পারছিল সময় খুব বেশি নেই। তার সবকিছু প্রস্তুত রাখতে হবে, কারণ শত্রুরা খুব শীঘ্রই বড় আঘাত হানতে যাচ্ছে। সে রিহাকে কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতেই রিহা নামে একজন পুরনো পরিচিত লোক ঢুকলো। সে সাকিবের মাফিয়া জগতের সাথে পুরোপুরি ওতপ্রোতভাবে জড়িত ছিল। তার হাতে একটি ফাইল, ভেতরে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। সাকিব ভাই, শত্রুরা আজ রাতে বড় কিছু করতে যাচ্ছে। আমরা খোঁজ পেয়েছি যে তারা শহরের বাইরে একটা জায়গায় মিটিং করছে। সাকিব দ্রুত ফাইলটা খুলে দেখল। শত্রুরা তার ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছে, আর সেই সাথে রিহার উপরেও নজর দিয়েছে।
সে উঠে দাঁড়ালো, তার চোখে আগের সেই দৃঢ়তা। আমাকে এখনই সেখানে যেতে হবে। রিয়াজ আর রফিক দুজনেই অবাক হয়ে গেল। সাকিব কি সত্যি আবার সেই দুনিয়ায় ফিরে যাবে? কিন্তু তারা কিছু বলতে পারলো না, কারণ সাকিবের মুখে এমন এক দৃঢ় সংকল্প ছিল যেটা দেখে তারা বোঝে এই যুদ্ধে সে পিছিয়ে আসবে না। রাত নামতে না নামতেই সাকিব রফিক আর রিয়াজকে নিয়ে শত্রুদের গোপন জায়গায় পৌঁছে গেল। চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে গাছের পাতার নড়াচড়া শোনা যাচ্ছে। তারা ধীরে ধীরে শত্রুদের অবস্থান নির্ধারণ করলো। সাকিব সাবধানে জায়গাটা পর্যবেক্ষণ করছিল। ঠিক তখনই রফিকের ফোনে একটি বার্তা এলো। বার্তায় লেখা ছিল, বস, আমরা ওদের খুঁজে পেয়েছি, শত্রুরা ভেতরে আছে, তুমি কখন আসবে? সাকিব হাতের ইশারায় রফিককে শান্ত থাকতে বলল। তাদের কাছে এই মুহূর্তে সময় কম ছিল। শত্রুরা যে কোনো সময় পাল্টা আঘাত করতে পারে। তারা ঢুকে পড়লো শত্রুর আস্তানায়। প্রথমে ধীর শান্তভাবে এগিয়ে গেল, কিন্তু মুহূর্তেই শত্রুরা তাদের উপস্থিতি টের পেয়ে গেল। শুরু হলো প্রচন্ড গোলাগুলি। চারপাশে ধোঁয়া আর বিস্ফোরণের শব্দে পরিবেশ থমথমে হয়ে উঠল। সাকিব শক্ত হাতে তার দলকে পরিচালনা করছিল। সে নিচের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, শত্রুদের একের পর এক ধরাশায়ী করছিল। শত্রুরা বুঝতে পারল সাকিব শুধু নামেই মাফিয়া কিং নয়, তার মধ্যে রয়েছে অসাধারণ বুদ্ধিমত্তা আর দক্ষতা। তবে এই লড়াইয়ের মাঝে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। শত্রুর একজন, যার নাম রকিব, সাকিবের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল। সে চুপি সারে আড়াল থেকে সাকিবের দিকে গুলি চালালো। সাকিব বুঝতে পেরেছিল যে কিছু একটা ভুল হতে চলেছে, কিন্তু সে নিজেকে বাঁচানোর আগেই গুলি তার কাঁধে এসে লাগলো। তবে সাকিব পড়ে গেল না। গুলিবিদ্ধ অবস্থাতেও সে শান্তভাবে লড়ে গেল এবং শত্রুদের একে একে নিঃশেষ করে দিল। রাত শেষে সাকিব বিজয় হলেও রক্তাক্ত, কিন্তু তার মন শান্ত। সে আর এই জীবনে ফিরে আসবে না, কারণ সে সব কিছু শেষ করে দিয়েছে। শত্রুরা এখন আর তাদের জীবন নিয়ে হুমকি দিতে পারবে না। সাকিব ক্লান্ত হয়ে রফিকের সহায়তায় বাড়ি ফিরল। রেহাত দরজা খুলেই সাকিবের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ল। সাকিব, কি হয়েছে তোমার? তুমি কেন আবার যুদ্ধে গেলে? সাকিব ধীরে ধীরে রিহার দিকে এগিয়ে এসে তার হাত ধরে বলল, সবকিছু শেষ রিহা, আমি আর কখনো সেই জীবন ফিরে পাবো না। এখন থেকে শুধু তুমি, আমি আর আমাদের ভালোবাসা। রিহার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল সাকিব তার জন্যই এই বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই রাতটা এক নতুন শুরু হিসেবে রয়ে গেল সাকিব আর রিহার জীবনে। সাকিব ও রিহার সম্পর্ক নতুন মোড় নিল। শত্রুরা নিঃশেষ হয়ে যাওয়ার পর সাকিব চায় রিহার সাথে শান্তিপূর্ণ জীবন কাটাতে, কিন্তু তার মনের ভেতরে যে সব দুঃখ কষ্ট ছিল সেইগুলো ধীরে ধীরে উকি দিতে শুরু করলো। সাকিব জানতো প্রতিশোধ নেওয়ার এই যাতনা তার জীবনের একটা অন্ধকার অধ্যায় শেষ করে দিয়েছে, কিন্তু আগের অভিজ্ঞতাগুলো সব সহজে ভুলবে না। কিছু বলো সাকিব, তুমি কি ভাবছো? রিহা তার হাত ধরে বলল। সাকিব জানতো রিহা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে হাসতে চাইলো, কিন্তু হঠাৎ তার চোখের কোণে জল এসে পড়ল। আমি ভাবছি আমরা কিভাবে আমাদের জীবন শুরু করতে পারি, আর আমি চাই না আমাদের ভবিষ্যৎ যেন অতীতের মতো বিপদে না পড়ে। রিহা মাথা নেড়ে বলল, তোমার অতীতের অন্ধকার ইতিহাসের কারণে আমি কখনোই তোমাকে ত্যাগ করতে চাই না। আমি তোমার সাথে আছি। সাকিব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানতো রিহা তার পাশে থাকলে কোনো কিছুই তাদের সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করতে পারবে না। সকালে সাকিব আর রিহা বাগানে বসে একটি নতুন পরিকল্পনা তৈরি করতে লাগলো। সাকিব বলল, আমরা একটা ব্যবসায় শুরু করতে পারি। আমার পরিবার বংশ পরম্পরায় ব্যবসা করে এসেছে। আমরা নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করতে পারবো। এটা তো অসাধারণ ধারণা। আমরা একটি রেস্টুরেন্ট খুলতে পারি যেখানে নতুন স্বাদের খাবার থাকবে। অবশ্যই, আমাদের এলাকাতে খাবারের দোকানের অভাব রয়েছে। বিকেলবেলা সাকিব আর রিহা দুইজন মিলে বাগানে বসে পরিকল্পনা করতে লাগলো। তারা সেসব খাবারের রেসিপি বের করতে শুরু করলো যা তাদের সবার মধ্যে জনপ্রিয় হবে। তাদের মধ্যে কাজের স্পৃহা ও পরিকল্পনা এমনভাবে চলতে লাগলো যে তাদের আশেপাশের অন্যান্য বন্ধুরাও এতে আকৃষ্ট হলো। তোমরা কি সত্যি একটা রেস্টুরেন্ট খুলতে যাচ্ছ? রফিক এসে তাদের পরিকল্পনায় যোগ দিল। হ্যাঁ,
তুমি আমাদের সাথে যোগ দিতে পারো। আমি তোমাদের সাথে আছি, আমাদের আরো সাহায্য প্রয়োজন হবে। একদিন তারা স্থানীয় বাজারে গিয়ে খাবারের বিভিন্ন উপকরণ কিনতে শুরু করলো। সেখানকার স্থানীয় কৃষকরা তাদের কাছে ছিল। সাকিব ও রিহা তাদের সাথে পরিচিত হলো এবং রেসিপির জন্য নতুন উপকরণ সংগ্রহ করতে লাগলো। সেখানে সাকিবের পরিচিত এক বন্ধু শামীম সাকিবকে ডাকলো। সাকিব, তোমার জীবনের নতুন অধ্যায় কেমন চলছে? আমিও রিহা একটি রেস্টুরেন্টে খুলতে যাচ্ছি। বাহ, এটা তো দারুণ। আমি তোমাদের ব্যবসার প্রচারে সাহায্য করতে পারি? তাহলে তোমার সাহায্য লাগবে, আমরা সবাই মিলে কাজ করতে পারবো। রিহা খুশিতে বলে উঠল। কিছুদিন পর সাকিব ও রিহা তাদের রেস্টুরেন্টের উদ্বোধনের প্রস্তুতি নিতে লাগলো। তারা এলাকার জন্য একটি আকর্ষণীয় নাম ভাবতে লাগলো। কিভাবে সাকিব রিহার স্বাদ হবে? এটা তো দারুণ নাম, এতে আমাদের সম্পর্কের প্রতিফলনও হবে। অবশেষে উদ্বোধনের দিনে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে উপস্থিত হলো। সাকিব ও রিহা সবাইকে স্বাগতম জানালো। তাদের মুখে খুশির হাসি ছিল, আর অতিথিরা নতুন স্বাদের খাবার খেয়ে খুব খুশি হলো। দারুণ লাগছে, তোমাদের রেস্টুরেন্টের খাবার সত্যিই অসাধারণ। আমি তো বারবার আসবো। রিহা ও সাকিব একসাথে বসে খাবার পরিবেশন করতে লাগলো। অতিথিরা তাদের সাথে মজা করে কথা বলছিল আর তারা হাসি মুখে উত্তর দিচ্ছিল। এভাবেই সময় এগিয়ে যেতে লাগলো। সাকিব ও রিহা একে অপরের হাত ধরে ব্যবসা চালাতে লাগলো, আর তাদের প্রেমও দিন দিন গভীর হতে লাগলো। সাকিবের মনে ছিল তার জীবনের এই নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে সে শুধু প্রেমিক নয়, একজন সফল উদ্যোক্তা। একদিন রাতের খাবারের সময় সাকিব একটি সুন্দর রিং বের করে রিহাকে দেখালো। এটা তোমার জন্য। এইটা কি তুমি প্রপোজ করছো? হ্যাঁ, আমি চাই তুমি আমার জীবনের সঙ্গী হও। আমি হ্যাঁ বলবো, কিন্তু আগে তুমি নিজের জীবনকে নিরাপদ করে নাও। আমার জীবনের নিরাপত্তা এখন তুমি। তোমার সাথে থাকার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। সাকিব আর রিহা প্রেমটা নতুন মাত্রা পেয়েছিল এবং তারা জানতো যে তাদের সম্পর্কটা শুধুমাত্র প্রেম নয়, বরং একটি নতুন জীবন শুরু। অবশেষে সাকিব আর রিহার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হলো এবং তারা দুজনেই নতুন স্বপ্নের দিকে এগিয়ে চলল, যেখানে তাদের সম্পর্ক, ব্যবসা এবং ভবিষ্যৎ সবকিছুই ছিল একসাথে। সাকিব ও রিহার বিয়ের দিন আসছে, আর তাদের জীবনের এই বিশেষ মুহূর্তটি নিয়ে উচ্ছ্বাস কাজ করছে। সাকিব, যার মনে কিছুটা চাপ ছিল, সে বুঝতে পারল এই বিয়েটা শুধু তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করবে না, বরং তাদের মধ্যে থাকা সব রহস্য খুলে দিবে। সাকিব, তুমি চিন্তিত কেন? সবকিছু তো ঠিকঠাক আছে। আমি ভাবছিলাম অতীতে অনেক কিছু ঘটেছে, আমাদের দুজনের মধ্যে কিছু বিষয় পরিষ্কার করা দরকার। আমরা একসাথে এগিয়ে যাব, তুমি জানো আমি তোমার পাশে আছি। এই কথাগুলো শুনে সাকিবের মনে শান্তি এলো। বিয়ের অনুষ্ঠানে পৌঁছানোর পর সাকিবের চোখে রিহার সৌন্দর্য দেখে তার হৃদয় জড়িয়ে গেল। রিহার কপালের রঙিন টিপ এবং পায়ে নুপুর তার সৌন্দর্যকে দ্বিগুণ করেছে। বিয়ের অনুষ্ঠানের উপস্থিত ছিল তাদের পরিবার ও বন্ধু বান্ধব। সাকিবের বন্ধুরা তাকে প্রশংসা করছিল, আর রিহার বন্ধুরা রিহার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করছিল। সাকিব, তোমাকে তো রাজপুত্রের মতো লাগছে। আর রিহা তো একেবারে দেবী। সবাই হাসাহাসি করতে করতে বিয়ের আনুষ্ঠানিকতা দিকে এগিয়ে চলল। মন্ত্রীর কাছে গিয়ে তারা একসাথে শপথ নিল, আর সাকিবের মন শান্ত হয়ে গেল। তাদের সম্পর্কের অতীতের সব অন্ধকার স্মৃতি যেন মুছে গেল। শেষে যখন সাকিব ও রিহা একে অপরকে দেখল, তখন তারা জানল তাদের জীবনের সমস্ত রহস্য আর অশান্তি এখন অতীত। তারা একে অপরের হাতে হাত রেখেছিল, যেন তাদের প্রেমের বন্ধন চিরকাল। এখন থেকে আমরা দুজন এক, এবং কোনো রহস্য আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেলে সাকিব ও রিহার বিয়ের অনুষ্ঠান শুরু হলো। তাদের বন্ধুরা নাচ গান করতে লাগলো, আর সাকিব ও রিহা একে অপরকে দেখছিল যেন পুরো পৃথিবী তাদের চারপাশে থমকে গেছে। রাতের শেষে যখন সকলেই নাচের জন্য প্রস্তুত হচ্ছিল, সাকিব একটি ছোট বক্তব্য দিতে চাইল। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের পরিবার এবং বন্ধুদের, যারা আমাদের ভালোবাসার পথে আসতে সহায়তা করেছেন। আমি রিহার সাথে জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে রিহা কেঁদে ফেলল।
সাকিব ও রিহার বিয়ের অনুষ্ঠান সত্যি একটি স্মরণীয় দিন হয়ে উঠল। সবাই আনন্দের সাথে তাদের বিশেষ দিনে উপস্থিত ছিল। রাতের শেষে যখন তারা বিয়ের পরের পার্টিতে নাচছে, তখন সাকিব ও রিহা নিজেদের মধ্যে আরো গভীর প্রেম অনুভব করলো। আমি জানি আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমরা একসাথে সবকিছু মোকাবেলা করব। আমার জীবন তোমার সাথে পূর্ণ হয়েছে। তুমি আমার হৃদয়ের রানী। সাকিব আর রিহা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো, আর তাদের প্রেমের বাঁধন দিনে দিনে শক্তিশালী হতে লাগলো। তাদের সম্পর্কের সমস্ত রহস্য আর ভয় তাদের কাছে এক নতুন স্বপ্নে পরিণত হলো। বিয়ের পর তারা নতুন জীবন শুরু করে, যেখানে একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা সবকিছুর ওপরে। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল, এবং তারা একসাথে চলতে থাকলো এক নতুন যাত্রায়, যেখানে কোনো রহস্য আর অন্ধকার থাকবে না। এভাবেই সাকিব ও রিহার প্রেম কাহিনী শেষ হলো একটি সুন্দর বিয়ের মাধ্যমে, যা তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করলো। তারা জানলো একে অপরের পাশে থাকলে কোনো চ্যালেঞ্জই তাদের প্রেমের পথে বাধা হতে পারে না।